নমস্কার, শুভ নববর্ষ। সার্বিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজকে আমরা যে আলোচনা সভা শুরু করতে চলেছি, প্যান্ডেমিক কোভিড সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস এফেক্টস অন পাবলিক হেলথ অ্যান্ড সোসাইটি, এই বিষয়ের উপরে আমাদের আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এখানে যারা আমাদের দর্শক হিসাবে রয়েছেন, আমাদের সার্বিক ডক্টরস ফোরামের যেসব শুভানুধ্যায়ী যেসব সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষ অনেকে রয়েছেন, অনেক শুভানুধ্যায়ী মানুষ এখানে রয়েছেন, তাদের সকলকে আমরা সার্বিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট যারা ডিগনিটারিস যারা রয়েছেন, আমাদের স্পিকার হিসাবে আজকে যারা বলবেন বিভিন্ন বিষয়ে, তাদের মধ্যে এখানে উপস্থিত আছেন প্রফেসর ধীমান গাঙ্গুলি, এমিনেন্ট পালমোনোলজিস্ট। স্বাগত স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন প্রফেসর শান্তনু ত্রিপাঠী। নমস্কার স্যার, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর দুর্গাপ্রসাদ চক্রবর্তী। তিনি আমাদের সার্বিক ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং এমিনেন্ট নিউরোলজিস্ট। ডক্টর চক্রবর্তীকে স্বাগত এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আমাদের প্রেসিডেন্ট প্রফেসর প্রদীপ ব্যানার্জিও উপস্থিত আছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর শান্তনু ঘোষ, কমিউনিটি মেডিসিনের তিনি অ্যাসোসিয়েট প্রফেসর। আমি ডক্টর ঘোষকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, আমাদের বক্তা হিসাবে তিনিও রয়েছেন। আমরা আজকের যে আলোচনা সভা এখানে আমরা শুরু করছি, যে সেকেন্ড ওয়েভ অফ প্যান্ডেমিক কোভিড-19 ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস এফেক্টস অন পাবলিক হেলথ অ্যান্ড সোসাইটি। অ্যাকচুয়ালি আমাদের দেশে, গোটা ইন্ডিয়াতেই আজকে কোভিড-19-এর যে দ্বিতীয় ঢেউ যেটা চলে এসেছে এবং সাংঘাতিক হারে প্রতিদিন কেস রেট বাড়ছে, সংক্রমণ বাড়ছে। যদিও সারা বিশ্বের ক্ষেত্রে হয়তো দেখলে এটা হয়তো দ্বিতীয় ঢেউয়েরও বেশি, তৃতীয় বা কোথাও কোথাও চতুর্থ ঢেউও চলছে। এমনকি আমাদের দেশেও যদি আমরা দেখি, লক্ষ্য করি, কিছু কিছু জায়গায় দিল্লি এবং তামিলনাড়ু এরকম কয়েকটি জায়গাতে প্র্যাকটিক্যালি দ্বিতীয় ঢেউ অতিক্রম করে সেখানে তৃতীয় ঢেউ চলছে। সার্বিকভাবে আমাদের দেশে এটাকে দ্বিতীয় ঢেউ হিসাবেই আমরা চিহ্নিত করছি। এবার এই বিষয়ে আমরা এই দ্বিতীয় ঢেউয়ের বিপদ কতটা, প্রথম ঢেউয়ের তুলনায় আজকে এই দ্বিতীয় ঢেউয়ের পার্থক্য কতটা রয়েছে এবং এই দ্বিতীয় ঢেউয়ে মানুষের ক্ষতিকারী দিক কতটা রয়েছে, কতটা মারাত্মক এটার আকার ধারণ করছে, এবং কিভাবে আজকে এই দ্বিতীয় ঢেউ আবার এলো আমাদের দেশে এবং কিভাবে এভাবে সংক্রমণের হার দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই সমগ্র বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের দেশে যে পরিমাণে সংক্রমণ হচ্ছে, প্রতিদিন প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু সংক্রমিত হচ্ছে। 1,80,000-এর উপরে, অর্থাৎ প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ সংক্রমিত হচ্ছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে 5,000-এর উপরে, প্রায় 6,000-এর কাছাকাছি মানুষ কিন্তু সংক্রমিত হচ্ছে। যদিও আমরা লক্ষ্য করছি যে করোনার জন্য যে টেস্ট হচ্ছে, সেই টেস্টের সংখ্যা সারা ভারতে এতদিন পর্যন্ত দেখছি 26 কোটি মাত্র টেস্ট হয়েছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 কোটিরও কম, 96 লক্ষ টেস্ট হয়েছে। অর্থাৎ টেস্টের দিক থেকে যদি দেখা যায় আমাদের দেশে বা আমাদের রাজ্যে কিন্তু খুব কম সংখ্যক টেস্ট হয়েছে। অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণে টেস্ট করা যেত বা হতো, তাহলে হয়তো এই সংখ্যাটা, এই সংক্রমণের সংখ্যাটা হয়তো আরো অনেক বেশি হয়তো আমরা দেখতে পেতাম। এবং এই যে ইনফেকশনের রেট যে হারে বাড়ছে, মৃত্যুও আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের মৃত্যু ইতিমধ্যে হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, এই দ্বিতীয় ঢেউ যে আসে পড়েছে আমাদের গোটা দেশ জুড়ে, এই দ্বিতীয় ঢেউয়ের সূচনা মূলত আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসের গোড়া থেকে এই ঢেউটা আমাদের এখানে বাড়ছে, করোনা সংক্রমণের হারটা, এবং এখন একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আমরা এই পরিপ্রেক্ষিতে আলোচনায় যাওয়ার আগে গত বছর যেভাবে আমাদের এই সংক্রমণ হয়েছিল, অতিমারির কবলে আমাদের দেশ পড়েছিল, তার কয়েকটি কথা একটু আমাদের মনে হয় স্মৃতিচারণা করা দরকার রয়েছে। কারণ গতবারের ভুল মানে ভুল বা ঠিক যাই হোক, তার থেকে শিক্ষা নিয়ে এবছরে আমরা কতটা আজকে সংশোধন করতে পেরেছি বা কতটা আজকে মানুষের কল্যাণে আমরা কাজে লাগাতে পেরেছি জনস্বাস্থ্যকে, সেই জায়গাটাও একটু আমাদের বোধহয় স্মরণ করা দরকার রয়েছে। আমরা লক্ষ্য করব যে 2020 সালের 30শে জানুয়ারি প্রথম যে কেস আমাদের এখানে পাওয়া যায় এবং 31শে জানুয়ারি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের দেশকে কিন্তু সতর্ক বার্তা দিয়েছিল সতর্ক হওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রায় 17ই মার্চ পর্যন্ত যে আন্তর্জাতিক উড়ান, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু খোলা ছিল এবং যেসব দেশগুলোতে সব থেকে বেশি সংক্রমিত হয়েছে সেই সব দেশগুলোর থেকে উড়ান কিন্তু অবাধে আমাদের দেশে এসে পৌঁছাতে পেরেছে। এবং আমরা তখন দেখলাম যে কয়েকটি রাজ্যে, মধ্যপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে সেখানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনী প্রক্রিয়ায় যে করোনা বিধি ভীষণভাবে লঙ্ঘিত হয়েছে এবং যেখানে লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং হয়েছে এবং অনেকগুলো রাজ্যে যে কতগুলো ধর্মীয় সভা সেখানে অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর পারমিশন কিন্তু সরকার দিয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে সেই প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্বর্ধনা সভা, সেখানেও লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এবং তার পরিণতি আলটিমেট আমাদের যেটা দেখলাম যে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হলো এবং বেশ কিছু মানুষ এ পর্যন্ত প্রায় 1,70,000-এর উপরে মানুষ কিন্তু মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু শিকার আমরা হয়েছি। তা সেরকম একটা জায়গায় আমরা দেখলাম যে হঠাৎ করে একটা সময়ে লকডাউন ঘোষণা করা হলো। 22শে মার্চ গোটা দেশ জুড়ে লকডাউন ঘোষিত হলো অপরিকল্পিত ভাবে, যার ফলে যে পরিযায়ী শ্রমিক তারা যে দুর্বিষহ বিপদের মধ্যে পড়লো এবং তাকে কেন্দ্র করে যে অব্যবস্থা এবং তাকে কেন্দ্র করে যে করোনা সংক্রমণের হার আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো। এবং আমরা লক্ষ্য করলাম যে গত বছর প্রথম থেকে কি কেন্দ্র কি রাজ্য এই করোনার যে প্রকৃত সংখ্যা সেইটার ফ্যাক্ট সাপ্রেশন কিন্তু হয়েছিল, যেটা সকলেই এখানে জানেন যে পাবলিক হেলথে আজকে কিন্তু ফ্যাক্ট সাপ্রেশন অত্যন্ত বড় রকমের একটা অপরাধ। এটা করা যায় না, যা ফ্যাক্ট যা ঘটনা সেটাকে কিন্তু স্বীকার করতে হয়। এটাই হচ্ছে পাবলিক হেলথের সব থেকে প্রথম কথা। সেটা কিন্তু গত বছর ভীষণভাবে সাপ্রেস করা হয়েছে, যার ফলে কিন্তু করোনার যে ভয়াবহতা সেটা কিন্তু গত বছর আমরা দেখেছি। এবং এই লকডাউনের পরিপ্রেক্ষিতে যেটা কথা ছিল যে লকডাউন মানে হচ্ছে এই সময়ের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে পরিকাঠামো তৈরি করব। আমাদের দেশের যা পরিকাঠামো ছিল, অর্থাৎ যা বেড স্ট্রেংথ যেখানে ভর্তি হবে পেশেন্টরা, সেই বেড স্ট্রেংথ আমরা যদি সাধারণ বেডের কথা বলি, অর্থাৎ নন করোনা বেডের কথা বলি, সেটাই প্রায় 5 ভাগ ঘাটতি রয়েছে। 5 গুণ বেড আরো বাড়ানো দরকার রয়েছে হিসাব অনুযায়ী, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী আমরা বলছি। তাহলে সেই সংখ্যক বেডে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে তখনই বলেছিলাম যে বেডের সংখ্যা বাড়াতে হবে, না হলে কিন্তু এই যে বর্ধিত রোগী আসছে এটাকে কিন্তু সামাল দেওয়া সম্ভব হবে না। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু বেডের সংখ্যা বাড়ানো হয়নি। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত গোটা দেশে দিল্লি এবং মুম্বাইয়ে একটা করে হসপিটাল সেখানে নতুন তৈরি করা হয়েছে, বাদবাকি কোথাও কিন্তু নতুন কোনো হাসপাতাল নেই। শুধুমাত্র যেসব পুরনো যেসব হাসপাতাল এক্সিস্টিং বেড ছিল সেখানে কিছু কিছু হয়তো বেড একটা ইয়ারমার্ক করা হয়েছে, করে সেখানে কিন্তু রোগী সেখানে ভর্তি করা হয়েছিল। এবং প্রথম দিকে চূড়ান্ত অব্যবস্থা হয়েছিল, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা পিপি পায়নি, মাস্ক পায়নি, নানান রকমের অব্যবস্থা, সেখানে সংক্রমিত হয়ে গেছে তাদের কোনো ব্যবস্থা করা হয়নি। এরকম একটা অব্যবস্থার মুখে কিন্তু পড়তে হয়েছিল গত বছর প্রথম দিকে। এবং আমরা দেখেছি যে এই বেডের সংখ্যা মানে ইয়ারমার্ক যেসব বেড মানে এক্সিস্টিং যেসব বেড থেকে কেটে নিয়ে করা হয়েছিল, যার ফলে নন করোনাল যেসব পেশেন্ট গুলো ছিল সেই পেশেন্টের চূড়ান্ত ক্রাইসিস তৈরি হয়েছিল এবং নন করোনা পেশেন্টরা ট্রিটমেন্ট পায়নি, তারা ট্রিটমেন্ট না পেয়ে তাদেরও অনেককে কিন্তু মরতে হয়েছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। এবং এটা আজকে এই যে অপরিকল্পিত লকডাউন, সেই পরিস্থিতি এবং এরকম আমাদের পরিকাঠামোহীনতা, এই সবটাকে মিলিয়েই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম গত বছর। সেটা আমরা জাস্ট একটু স্মরণ করে নিলাম। এবং এই যে জায়গা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বিপুল ঘাটতি রয়েছে আমাদের পরিকাঠামোর এবং আমাদের হিউম্যান রিসোর্সের, সেটা গত বছর থেকে শিক্ষা নিয়ে এবছর কিন্তু সেই জায়গাগুলো ফুলফিল করা উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম যে জনগণের
ট্যাক্সের টাকা থেকে প্রায় 20 লক্ষ কোটি টাকা করোনার জন্য ফান্ড অ্যালট করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের যে এক্সিস্টিং বেড সেটা কিন্তু বাড়েনি, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাব সেন্টার লেভেলে প্রায় 92% সাব সেন্টার হচ্ছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের নিচে, এবং প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে 88% হচ্ছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের নিচে রয়েছে, যেখান থেকে হচ্ছে এই ধরনের যে প্রতিরোধমূলক যে জনস্বাস্থ্য ব্যবস্থা সেগুলো তৈরি করা সম্ভব ছিল, সেই জায়গা কিন্তু এখনো সেই একই রকম ঘাটতি রয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে করোনার গত বছরের যে পিক যখন ওঠে, অর্থাৎ আমাদের গোটা দেশের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে, তখন হয়তো 97,000 কেস প্রতিদিন হয়তো তখন হতো, পার ডে ইনফেকশন হতো। এখন অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা 1,80,000 অতিক্রম করেছে, 2 লক্ষ ছুঁই করছে, এরকম একটা জায়গায় কিন্তু এসে আমরা পড়েছি। আমরা লক্ষ্য করছি যে গত বছরের এই যে কেস রেট যখন সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে যখন ডিক্লাইন করে এপিডেমিক কার্ভ, তখন আমরা দেখতে পাই যে অত্যন্ত রিল্যাক্টেন্ট অবস্থায় আমাদের রাজ্য এবং আমাদের দেশ চলে যায়, এবং পাবলিক হেলথের যত প্রোগ্রাম ছিল সবকিছু কিন্তু অফ হয়ে যায়, এবং যার ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এবছর আবার কিন্তু সেকেন্ড আপসার্জ হচ্ছে, যদিও হয়তো স্টেইন চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকান স্টেইন, আমরা দেখতে পাচ্ছি ব্রিটেন স্টেইন, আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান স্টেইন এখানে চলে এসেছে, মিউটেশন হয়েছে আজকে ভাইরাসের SARS-CoV-2 এর, এবং এই নতুন চরিত্র নিয়ে আজকে এই ভাইরাস কিন্তু আবির্ভূত হয়েছে আমাদের এখানে। এবং এই যে নতুন আবির্ভূত হয়েছে, এখানে সব থেকে বড় একটা বিপদের দিক যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইরাস আজকে কিন্তু বাচ্চাদেরকেও ভীষণভাবে ইনফেক্ট করছে, এবং বাচ্চারাও ভীষণভাবে চূড়ান্ত সিভিয়ার হয়ে তাদেরকে কিন্তু হসপিটালাইজ হতে হচ্ছে, অথচ সাধারণ আমাদের অ্যাডাল্ট পেশেন্টের জন্যই, করোনা পেশেন্টের জন্যই বেড নেই, সেখানে বাচ্চাদের জন্য ইয়ারমার্ক তো একদমই নেই, তারা সাংঘাতিক বিপদের মুখে পড়ছে। সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা একথাও বলেছিলাম যে বাচ্চাদের জন্য কিন্তু ইয়ারমার্ক করতে হবে বেড, এই তা না হলে কিন্তু এই বাচ্চাদের উপরে যে আক্রমণ হচ্ছে এটাকে কিন্তু রক্ষা করা যাবে না। এই জিনিসগুলো এখানে রয়েছে। আজকে ভ্যাকসিন এসে গেছে, সারা দেশের মধ্যে প্রায় 11 কোটির উপরে মানুষ অলরেডি ভ্যাকসিনেটেড হয়েছে, এবং ভ্যাকসিন আসা নিয়ে যে আমাদের যে দোদুল্যমানতা ছিল, এবং যে প্রি ম্যাচিওর যে ভ্যাকসিন আমাদের এসে গেছে তার ট্রায়াল প্র্যাকটিক্যালি আমাদের ফিল্ডে চলেছে, এবং তার কি আজকে ক্রিয়া প্রতিক্রিয়া, তার এফিকাসি কতটা হচ্ছে, আমরা এখন অনেকে দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও আবার ইনফেকশন হচ্ছে। এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই আলোচনায় আমরা রাখবো। আমাদের মধ্যে বিশিষ্ট জনেরা এখানে রয়েছেন, এবং আমরা দেখেছি গত এপিসোডে যে অসংখ্য ড্রাগ নিয়ে, ওষুধ নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট চলেছে, এবং সেখানে সেই সব ওষুধের যখন একটা পুরো ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দিয়ে সেখানে দেখা গেছে যে কালোবাজারি চলছে। এই ধরনের ঘটনাগুলো গত বছর আমরা দেখেছিলাম, এবছর যাতে সেটা না হয় আমরা সেদিকে আমরা নজর রাখবো। এবং আমরা সব থেকে যেটা বলতে চাই যে আজকে লকডাউন ছাড়াও, লকডাউনের আগেও যে করণীয় কাজগুলো রয়েছে পাবলিক হেলথের নিরিখে, জনস্বাস্থ্যের নিরিখে, সেই কাজগুলো কি সরকার করছে? সেগুলো কেন করছে না, বা সেগুলো কতটা করা দরকার, কি করা দরকার, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই আলোচনায় আসবো। এবং আজকে আমরা যাতে সরকার এই মানে লকডাউনের মতো ফেজ, এক্সট্রিম ফেজে যাওয়ার আগেই যাতে প্রিভেন্ট করতে পারে, সেই জায়গাগুলো যাতে ব্যবস্থা নেওয়া হয়, সে কথাও আপিলটাও আমরা রাখবো। কারণ আমরা দেখেছি গত 1 বছর লকডাউনে কাজ হারিয়েছে প্রায় 12 কোটি মানুষ, 23% জিডিপি আজকে আমাদের দেশের আজকে নেমে গেছে, এবং দেশ আজকে চূড়ান্ত অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে। হ্যাঁ, এখন সেরকম পরিস্থিতি হলে তো অবশ্যই যেতেই হবে, কিন্তু তার আগে কি করণীয় আছে, কতটা আমরা করতে পারি, কতটা করা উচিত, সেই জায়গাগুলো আজকে আমাদের যারা এখানে বিশিষ্ট বক্তারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আজকে এই করোনার সিমটমস কতটা পরিবর্তিত হয়েছে, আজকে নতুন কি ধরনের, কিভাবে আজকে আসছে আমাদের মধ্যে, সেই বিষয়গুলো আমরা জেনে নেব। কতটা মারাত্মক, কি অবস্থায় হাসপাতালে যাওয়া দরকার, আজকে কিভাবে চিকিৎসা হওয়া দরকার, এই সামগ্রিক বিষয়গুলো আমরা আজকে জানা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমে আমি চলে যাই প্রফেসর ধীমান গাঙ্গুলির কাছে। তিনি এমিনেন্ট পালমোনোলজিস্ট,
আমি তার কাছে কতগুলো প্রশ্ন আমরা জানার চেষ্টা করব। আমাদের হাউসে যারা রয়েছেন তাদের সবার হয়েই আজকে এই প্রশ্ন স্যারের কাছে আমরা যাচ্ছি। প্রথমে কয়েকটি প্রশ্ন করব, তারপরে আবার প্রশ্ন করব, এইভাবে আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো নিয়ে যাব স্যারের কাছে। প্রথমে স্যারকে আমরা জানতে চাই যে করোনার যে দ্বিতীয় ঢেউ, এটা প্রথম ঢেউয়ের থেকেও বেশি কি মারাত্মক? এবছর করোনা কি কেবল নতুন স্ট্রেইন যেগুলো এসে শুধু কি সেইগুলোই দেখা যাচ্ছে, নাকি পুরনো স্ট্রেইনও এর মধ্যে রয়েছে? এবার করোনাতে নতুন কি কি উপসর্গ দেখা দিচ্ছে এবং কত শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এবং এবছর করোনা জনিত কারণে মৃত্যুর হার গতবারের থেকেও কি বেশি? প্রথমে স্যার এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করুন, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে আবার যাচ্ছি। আমি সবার কাছে প্রথমে মানে আবেদন রাখবো যে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্রত্যেকে আমরা সবকটা প্রশ্ন, হ্যাঁ স্যার, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা এটা দুদিক দিয়ে দেখা যেতে পারে। মারাত্মক এই হ্যাঁ স্যার নেটের প্রবলেম আছে মনে হচ্ছে আপনার একটু। হ্যাঁ, প্রথমে বলি যে এক বছর 2 মাস আগে আমরা যখন এই মাস আগে আমরা যখন প্রথম এই ভাইরাসটা সম্পর্কে, যেটা সম্পর্কে আমাদের কোনো ভাইরাসটা সম্পর্কে অনেক বেশি খবর জানি, এই একটা সুবিধে। কিন্তু সেটা যে নিঃসন্দেহে আরো দ্রুত গতিতে বাড়ছে গত বছরের তুলনায়, তাতে স্যারের এটা নেট কানেকশনটা বোধহয় একটু গোলমাল আছে। স্যার আপনি কি একটু বেরিয়ে গিয়ে একবার একটু আবার ঢুকবেন? আপনার নেট কানেকশনটা একটু গোলমাল হচ্ছে, শোনা যাচ্ছে না। আপনি একটু বেরিয়ে গিয়ে আবার ঢুকুন। স্যার আপনার নেট কানেকশনটা একটু গোলমাল আছে, একটু বেরিয়ে গিয়ে আবার একটু ঢুকুন স্যার। আমরা ততক্ষণে বরঞ্চ আমরা ইয়েতে চলে যাই, দ্বিতীয় বক্তার কাছে চলে যাই। প্রফেসর গাঙ্গুলি উনি রিকানেক্ট করুক তার মধ্যে। আমরা প্রফেসর শান্তনু ত্রিপাঠীর কাছে আমরা চলে যাব। তিন ধরনের প্রশ্ন এখানে রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যারের কাছে প্রথম প্রশ্ন, গত বছর করোনার প্রতিরোধক হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন, ডক্সিসাইক্লিন ইত্যাদি ওষুধ ব্যবহার করতে আমরা দেখেছি। এই সব ওষুধের কার্যকারিতা কতখানি ছিল? চিকিৎসার ক্ষেত্রেও আমরা রেমডেসিভিরের মতো ওষুধ আমরা ব্যবহার করতে দেখছি, কতটা কার্যকরী? এবং এই ওষুধগুলি মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে এবং কালোবাজারি চলছে, তাহলে কি নিয়ন্ত্রণে কোথাও কোনো ঘাটতি রয়েছে? প্রথম প্রশ্ন এটা নিয়ে একটু যদি আপনি আলোকপাত করেন, আমরা তারপরে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। না, প্রথম গত বছর যখন এই অসুখটা এলো, সত্যি বলতে কি একদমই একটা নতুন ভাইরাস, এবং তার স্পেসিফিক কোনো চিকিৎসা তখন ছিল না। একটা রোগ এসে পড়েছে, কিন্তু সেটা কিভাবে চিকিৎসা করতে হবে স্পেসিফিক কোনো হাতিয়ার নেই। খুব স্বাভাবিকভাবেই যে কোনো অলরেডি যে সমস্ত ওষুধ আছে আমাদের কাছে অন্যান্য রোগের চিকিৎসায়, সেগুলোকে কাজে লাগিয়ে কোনো রকম ভাবে চিকিৎসা করা যায় কিনা, এটা একটা কমন লজিক, স্বাভাবিক প্রবণতা। এবং সেগুলোর ক্ষেত্রে কিছু ইনভিট্রো সাজেশন, ইনভিট্রো এভিডেন্স, যদিও ট্রায়াল নেই, কিন্তু ইনভিট্রো এভিডেন্স, কিছু থিওরিটিক্যাল জাস্টিফিকেশন, কিছু অন্যান্য সিমিলার কাইন্ড অফ
প্রবলেমে আগে ট্রাইড হয়েছে। এই সমস্ত ইনপুটসগুলো নিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনি বলি অথবা আইভারমেকটিন ইত্যাদি, সেগুলো ডক্সিসাইক্লিন ইত্যাদি, সেগুলো চিকিৎসকরা ডাক্তারবাবুরা সেগুলো ব্যবহার করতে শুরু করলেন। এরকম ব্যাপার নয় যে সেগুলো খুব হার্ড এভিডেন্স ছিল, কিন্তু একটা দিকে আমার কাছে কিছুই নেই, আর একটা দিকে কতগুলো ওষুধ সেগুলো একটু থিওরিটিক্যাল বেসিস আছে এবং খুব প্রিলিমিনারি কিছু ইনভিট্রো এভিডেন্স আছে। তার উপরে নেটের আবার সেই গোলমাল। স্যার নেট কানেকশনটা একটু একটু আপনার জায়গাটা পরিবর্তন করে দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, তারা একটু আমাকে বলতে হবে কেন। হ্যালো স্যার, প্রফেসর ত্রিপাঠী। হ্যালো, হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার, কেটে গেছিল। এই ব্যাপারটা যেটা বলছিলাম আমরা, যে হাতে কোনো ওষুধ ছিল না, একটা হচ্ছে যে কোনো ওষুধ না ব্যবহার করা, শুধু সাপোর্টিভ ম্যানেজমেন্ট করা, সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া, সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া। আরেকটা হচ্ছে এইরকম কতগুলো ওষুধ যেটা আদারওয়াইজ বহুদিন ধরে রয়েছে, অন্যান্য চিকিৎসায় ব্যবহার করা হয় এবং সেগুলোর কিছু কিছু ইঙ্গিত রয়েছে, কিছু ইনপুটস পাওয়া যাচ্ছে, নলেজ ইনপুটস, সেটা কাজ করলেও করতে পারে। তো সুতরাং স্বাভাবিকভাবেই কিছু কিছু ডাক্তারবাবু এবং তারা এগুলো ব্যবহার করছিলেন, এবং কেউ কেউ আবার এটা নিয়ে অবজারভেশনাল স্টাডি, কেউ কেউ ট্রায়াল করার চেষ্টা করবেন ইত্যাদি। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইগুলো মাথায় রেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু কিছু সত্যি ডেটা জেনারেট করা যায় কিনা, এই ধরনের ব্যবহারকে বলা হয় অফ লেভেল ইউজ। অর্থাৎ যে ইন্ডিকেশনে ড্রাগ, একটা মেডিসিন প্রাথমিকভাবে বাজারে এসছে বা ব্যবহার হয়ে চলেছে, তাছাড়াও যেখানে এভিডেন্স নেই অথবা লেবেলড ইন্ডিকেশন নয়, তার বাইরে অন্য কোনো ইন্ডিকেশনের জন্য ব্যবহার করা, তাকে অফ লেভেল ইউজ বলে। তো অফ লেভেল ইউজ কিন্তু ইলিগ্যাল নয়। যদি দেখা যায় যে ইন এ গিভেন পেশেন্ট সিচুয়েশন একটা ড্রাগ সেটা ডাক্তারবাবু মনে করছেন সেটাতে ব্যবহার করলে পেশেন্টের লাভ হতে পারে, ডাক্তারবাবু ইজ কনভিন্সড, সেখানে ব্যবহার করতে পারে। কিন্তু এইগুলো মাথায় রেখে ডব্লিউএইচও কিন্তু স্টাডি করেছে বা প্রমোট করেছে, স্টিমুলেট করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলা যায় যে সিচুয়েশন যেটা, তাতে এই সমস্ত বেশিরভাগ এই ধরনের যে ওষুধ, যেমন হাইড্রোক্লোরোকুইন, আইভারমেকটিন, ডক্সাইক্লিন ইত্যাদি, সেগুলো খুব ভালো যে তার সাপোর্ট এভিডেন্স পাচ্ছে সেরকম নয়। আরো অনেক স্টাডি হয়তো করতে হবে, আনসার্টেন প্রচুর আছে। সুতরাং সেগুলো খুব ভালো অবজেক্টিভ এভিডেন্স আমরা পাচ্ছি না তার ফেভারে। যেগুলো এখনো যেটা পাওয়া গেছে, তিনটে ক্যাটেগরিতে এখন ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্রিটিক্যালি ইল পেশেন্ট, একটা হচ্ছে সিভিয়ার পেশেন্ট, আর হলো নন সিভিয়ার পেশেন্ট। এই তিনটে ক্যাটেগরি, সেটা খুব পরিষ্কারভাবে তার আবার কোন কোন ফিচারগুলো থাকলে, যেমন যদি বলি সিভিয়ার, সেটা যদি অক্সিজেন স্যাচুরেশন 90 এর কম হয় এবং যদি আমাদের রেসপিরেশন রেট যদি 30 এর বেশি হয় ইত্যাদি, সেগুলো বলা হবে সিভিয়ার। যদি অক্সিজেন দিতে হয়, ইনভেসিভ বা নন ইনভেসিভ মোডে অক্সিজেন থেরাপি করতে হয়, যদি সেপসিস হয় বা সেপটিক শক হয়, যদি এআরডিএস থাকে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তখন ওগুলো ক্রিটিক্যাল হয়ে গেল। সেখানে আমাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে, সেখানে আদারওয়াইজ ভেসোপ্রেসার ইউজ করতে হবে, সেটা ক্রিটিক্যাল কেয়ার হয়ে গেল। তাহলে ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সিভিয়ারলি ইল পেশেন্টস, নন সিভিয়ার পেশেন্টস। তো এইভাবে আমাদের ভাগ করে সেখানে আমি ওষুধ কি ব্যবহার করব, মোটামুটি একটা কনসেনসাস যেটা এসছে যে স্টেরয়েডের একটা বড় রোল আছে। স্টেরয়েড হচ্ছে ক্রিটিক্যালি ইল, স্টেরয়েডের ডেফিনিট রোল আছে, সিভিয়ার পেশেন্টসেও আছে, নন সিভিয়ারে ততটা নয়। নন সিভিয়ারে বরং বলা হচ্ছে ক্ষতি হলেও হতে পারে।
তো নন সিভিয়ার যে সমস্ত পেশেন্ট, এখানে খুব বেশি স্পেসিফিক ড্রাগের খুব রোল নেই। বা রেমডেসিভিরের যে কথা, রেমডেসিভিরের কিন্তু স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ, যেটা এই ভাইরাসের এগেনস্টে কাজ করবে, সেটা দ্যাট হ্যাজ বিন এস্টাবলিশ, ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। কিন্তু ইনসিডেন্টালি ক্লিনিক্যাল ট্রায়াল যে পেশেন্টদের হয়েছে সেগুলো হচ্ছে রিলেটিভলি মডারেট টু সিভিয়ার এই পেশেন্টস। তো সেই মতো ভাবে রেমডেসিভির যখন এলো, সেখানে মডারেট টু সিভিয়ার পেশেন্টে দেয়া হতে শুরু করলো, সিভিয়ার পেশেন্টে ততটা নয়। কিন্তু রেমডেসিভির হলো ভাইরাল রেপ্লিকেশন কমা। ভাইরাল রেপ্লিকেশন সাধারণত ন্যাচারাল ডিজিজ যে প্রোগ্রেশন, সেখানে 10 দিনের পরে ভাইরাল রেপ্লিকেশন কমে যায়। আনফর্চুনেটলি আমরা গোড়ার দিকে গত বছর বেশিরভাগ পেশেন্টদেরকেই আমরা রেমডেসিভির দিয়েছি কিন্তু 10 দিনের পরে, 12 দিন, 14 দিন, 15 দিন এইসবের মাথায় রেমডেসিভির দিয়েছি। তাতে করে যে খুব ভালো এফেক্ট পাওয়া গেছে মনে হয় না। কিন্তু আদারওয়াইজ রেমডেসিভিরের রোল আছে। রেমডেসিভির অ্যাকচুয়ালি দেওয়া উচিত অনেক আর্লি। তো আর দুই হচ্ছে রেমডেসিভিরের যে নিড, সঠিক পেশেন্টকে রেমডেসিভির আমরা যদি, তাহলে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে না। আনফরচুনেটলি রেমডেসিভির যার দরকার নেই তাকেও দেওয়ার প্রবণতা আছে। তার ফলে রেমডেসিভির যে পেশেন্টের দরকার সে তখন পাচ্ছে না। তো এই সমস্যাগুলো আছে, নিশ্চয়ই আছে। এগুলো কন্ট্রোল করার দরকার। কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাও করেছে যে রেমডেসিভির যার দরকার ওই এতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে সেখানে আপলোড করতে হবে ইত্যাদি রয়েছে। এবারে অন্য যে প্রশ্নটা ছিল, আমি কি একই সঙ্গে তাহলে বলবো ভ্যাকসিনের ব্যাপারে? আমি অন্য কোশ্চেনটা একটু বলে দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, SARS-CoV-2 যে ভাইরাসটা, এই ভাইরাসটা খুব দ্রুত মিউটেশন করছে, আর অর্থাৎ অ্যান্টিজেনিক ড্রিফট যেটা ঘটে যাচ্ছে, এটা কি স্যার খুব ন্যাচারাল, নাকি এর উপরে কোনো এফেক্ট আছে, কোনো আরবিট্রারি ট্রিটমেন্ট, আরবিট্রারি ভ্যাকসিনেশন, এর কোনো প্রভাব কি কিছু আছে, নাকি এটা ন্যাচারালি এত দ্রুত মিউটেট করে? আর নতুন ভাইরাসের যে গতি প্রকৃতি দেখে যেটা কি মনে হয়, যেটা কি কোনো অ্যান্টিজেনিক শিফট কি অলরেডি হয়ে গেছে, খুব এফেক্টিভ মেডিসিন কি আসার সম্ভাবনা আছে? এইগুলো নিয়ে একটা কোশ্চেন ছিল, এগুলো একটু যদি আপনি দিকটা দিয়ে প্রথমে শুরু করি। দুটো কথা যে বলবো, একটা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট আর একটা অ্যান্টিজেনিক শিফট। অ্যান্টিজেনিক শিফট হলে ভাইরাসের ক্যারেক্টারটা এত চেঞ্জ হয়ে যাচ্ছে, ইট ইজ বিকামিং অলমোস্ট এ নিউ ভাইরাস। যেমন আমি যদি বলি অরিজিনাল যে SARS-CoV ছিল, হ্যাঁ, এখন তো আমরা SARS-CoV-2 বলছি, প্র্যাকটিক্যালি SARS-CoV-1 বলে কিছু নেই, যেহেতু এটা পরে এসছে ওটাকে ওই জন্য 2 বলা হচ্ছে। বাট ইট ওয়াজ অ্যান্টিজেনিক শিফট, মানে ওই যেটা ছিল তারপরে হলো মার্স, তারপরে আমরা পেলাম SARS-CoV-2, এইগুলো হচ্ছে অ্যান্টিজেনিক শিফট, মানে এত বেশি চেঞ্জ হয়েছে। আর অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে যেখানে আমরা বলছি মিউটেশন, ভেরিয়েন্টস অফ কনসার্ন, এগুলো হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে। এবার এই SARS-CoV, এই যে SARS-CoV-2 যদি বল, অথবা SARS-CoV অথবা মার্স, এদের কিন্তু ইনহেরেন্ট টেন্ডেন্সি আছে টু মিউটেট। এদের নিজেদেরই একটা কন্টিনিউয়াস বেসিসে মিউটেট করতে থাকে। মিউটেশন অর্থাৎ হচ্ছে তার যে জেনেটিক মেকআপ সেটাকে চেঞ্জ করতে থাকে, এবং সেই জিন রেসপন্সিবল ফর সিনথেসিস অফ ডিফারেন্ট প্রোটিনস ইন দি ভাইরাস, সেটা তার কি বলে কাভারিং প্রোটিন হতে পারে, মেমব্রেন প্রোটিন হতে পারে, অথবা তার নিউক্লিয়ার প্রোটিন হতে পারে ইত্যাদি। তো আমাদের যে কনসার্ন, যেটা সো ফার অ্যাজ দি ইনফেক্টিভিটি ইজ কনসার্ন, সেটা হলো যে তার যে স্পাইক প্রোটিন, সেই প্রোটিনের যে মিউটেশন, সেটা যদি হয় তাহলে হবে কি, ভাইরাসের ক্যারেক্টারটা এমন ভাবে বদলে যাবে যে তাকে আমরা যে ভ্যাকসিনেশন দিয়ে ওটাকে আটকানোই বেশি সম্ভব। কেন, যে কোনো ভ্যাকসিন আমরা ডেভেলপ করছি সেটা ওই স্পাইক প্রোটিনের এগেনস্টে এই ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, এবং সেই স্পাইক প্রোটিনের এগেনস্টে রেকগনিশন করে সেই মতো স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটা কিনা ওই স্পাইক প্রোটিনকে পরে যখন ইনফেকশন হবে সেটা নিউট্রালাইজ করবে। ইতিমধ্যে যদি স্পাইক প্রোটিন তার নেচারই বদলে ফেলে মিউটেশনের ফলে, তাহলে এই ভ্যাকসিনটা এমনভাবে সেটার উপর কাজ করার কথা নয়। তো কিন্তু অবশ্য এটাও দেখা যাচ্ছে বেশিরভাগ যে সমস্ত ভ্যাকসিন আমরা ব্যবহার করছি তাদের পুরোপুরি না হলেও পার্শিয়ালি এই স্ট্রেন, এই ভ্যারিয়েন্টগুলোর ওপর কিছু কিছু কাজ আছে। পুরো খবর আমরা এখনো পাচ্ছি না, সেই নিয়ে এখন আর চলছে। তো সাধারণভাবে বলা যায় যে ভেরিয়েশন চলছে, তার মধ্যে কিছু আছে যেগুলো বিদেশে তার স্ট্রেনগুলো, ভ্যারিয়েন্ট স্ট্রেনগুলো কি হয়েছে দেশে ঢুকেছে। যেমন যদি বলি সাউথ আফ্রিকান স্ট্রেন বা ব্রাজিলিয়ান স্ট্রেন কিংবা অস্ট্রেলিয়ান স্ট্রেন, এগুলো সব বিভিন্ন দেশে তৈরি হয়েছে। তো
তো একই রকম ভাবে কিন্তু ইন্ডিয়ান স্ট্রেনও বেশ কিছু তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে এখন যে বেশি কনসার্ন সেটা হচ্ছে যে ডাবল মিউটেশন যেটা হয়েছে, and both these two mutation close by যারা কিনা both are actually targeted towards the synthesis of the spike protein। তো তার ইম্প্যাক্ট কি হবে তা নিয়ে এখনো কাজ চলছে, সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা প্রিম্যাচিওর হয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ ভারতবর্ষে there are 10 laboratories which have been identified for continuous surveillance for this যেটাকে বলা হচ্ছে যে জেনোমিক সার্ভেলেন্স। মানে তার জন্য বলা হয়েছিল অন্তত 1.5 মাস কি 2 মাস আগে যে সমস্ত সেন্টারে যেখানে যেখানে টেস্টিং হচ্ছে যারা পজিটিভ হচ্ছেন, আরটিপিসিআর পজিটিভ হচ্ছেন, 5% অফ অল দোজ পজিটিভস র্যান্ডমলি নিয়ে সেই স্যাম্পলগুলো, যে স্যাম্পলগুলো থেকে পজিটিভ হলো, 5% অফ অল দোজ পজিটিভ স্যাম্পলস আর টু বি সেন্ট টু নিয়ারেস্ট জেনোমিক ল্যাব। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা কল্যাণীতে যে জেনোমিক ল্যাব আছে সেখানে পাঠানো হবে, এবং সেখান থেকে কমিয়ে ওই এলাকায়, ওই অঞ্চলে, ওই স্টেটে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যে কি রেশিওতে আমাদের ভ্যারিয়েন্ট স্ট্রেনগুলো করছে এবং সেই ভ্যারিয়েন্ট স্ট্রেনের ক্যারেক্টারটা কি, কোন রকমের ভ্যারিয়েন্ট, কোন রকমের মিউটেন্ট স্ট্রেন, সেটা সেই মতো করে আমরা আমাদের পলিসি ঠিক করব, লোকাল পলিসি ঠিক করব। আনফর্চুনেটলি সেই যে জেনোমিক সার্ভেলেন্সের কাজ সেটা গোড়ার দিকে খুব স্তব্ধভাবে হচ্ছিল এবং কোনো স্টেটে তত ভালো হচ্ছিল না, কোনো ল্যাবে, 10টা ল্যাবের মধ্যে। সবচেয়ে ভালো যে কাজ হয়েছে সেটা হলো পাঞ্জাবে কিন্তু খুব যে এটা চলে এসছে, খুব ম্যাটার অফ কনসার্ন, যে 400টা স্যাম্পল তারা যখন টেস্ট করে তার মধ্যে দেখে 81% অফ অল দিস 400 র্যান্ডমলি সিলেক্টেড স্যাম্পলস, পজিটিভ স্যাম্পলস, সেখানে দেখা যাচ্ছে সেটা ভ্যারিয়েন্ট স্ট্রেন, এবং তার বেশিরভাগটাই অবশ্যই ইউকে ভ্যারিয়েন্ট। তো সেটা একটা ওদের সুখের কথা, কেন মোস্ট অফ দি আমাদের যে কোভিশিল্ড যেটা বেশি আমরা ইউজ করছি সেটা কিন্তু কিছুটা প্রোটেকশন দেয় ইউকে ভ্যারিয়েন্টের বেলা। কিন্তু আরেকটা ফাইন্ডিং যেটা, যে 81% এই যে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেল, তার আবার একটা ভাস্ট মেজরিটি হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন, তো ইয়াং অ্যাডাল্টস বা চিলড্রেন, সেটা একটা কিন্তু বড় অবজারভেশন। সেটার আবার একটা ব্যাখ্যা আছে যে দিজ আর দি পিপল হু আর নট ইয়েট ভ্যাকসিনেটেড, এবং তারা কিন্তু এখনো এলিজিবল না ভ্যাকসিনেশনের জন্য। আর সেকেন্ডলি তাদের যেহেতু এতদিন অবধি লকডাউনে, আমি যদি ভাবি লকডাউনের সময় সবাই তো বাড়ির মধ্যে ছিল বেশিরভাগই, এবং লকডাউন পেয়ে যাওয়ার পরেও কিছুদিন ছোটরা যারা স্কুল চিলড্রেন তারাও কিন্তু আরো পরে গিয়ে তবে স্কুল টুলগুলো খুলেছে। তো এক্সপোজার প্র্যাকটিক্যালি যখন এই স্কুল খুললো, সমস্ত কিছু দোকান বাজার খুলে গেল, তখনই কিন্তু এক্সপোজারের সম্ভাবনাটা বেশি হয়। তো এবং বয়স্করা বেশিরভাগই কিন্তু, নট বেশিরভাগ নয় কিন্তু একটা মোটামুটি একটা অংশ তারা ভ্যাকসিনেটেড হচ্ছে, সেই অর্থে ছোটরা হচ্ছে না। আদারওয়াইজ ছোটদের কিন্তু ইমিউনিটি ইজ মাচ বেটার কম্পেয়ার টু দি এজেড। তো সেই হিসেবে এই নতুন স্ট্রেনে দেখা যাচ্ছে ছোটদের মধ্যে সংক্রমণের প্রবণতা বেশি, তারা বাইরে বেশি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভয়ের যেটা, তারা যখন আবার বাড়িতে ফিরে আসছে, বাড়িতে যে সিনিয়র সিটিজেনরা আছেন, দে ক্যান গেট ইনফেক্টেড ফ্রম দিস ইয়াং জেনারেশন, এবং তাদের কিন্তু ফাইট করার ক্ষমতা কম। তাদের মধ্যে অনেকেই যারা এখনো ভ্যাকসিনেটেড হননি, তারা দে ক্যান ফল প্রে টু দিস ইনফেকশন। সুতরাং সামনের দিনে আমরা ভয় করতেই পারি যে বয়স্কদের মধ্যে আবার একটা ইনফেকশনের আসতে পারে। তো নতুন যে ভ্যারিয়েন্ট স্ট্রেনস অফ কনসার্ন, সেটা নিয়ে চিন্তার কথা তো বটেই। ঠিক স্যার, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে ভ্যাকসিনেশনটা আমাদের শুরু হয়েছে, খুবই ভালো, আমাদের আশার কথা যে ভ্যাকসিনেশন দরকার রয়েছে, কিন্তু এই ভ্যাকসিনেশন নিয়ে একটা ধোঁয়াশা একটা তৈরি হয়ে আছে। কারণ এর যে ট্রায়াল গুলো হওয়ার কথা, যে স্টেপ গুলো পরপর হওয়ার কথা, সেই স্টেপ গুলো দেখা গেল যে অতিক্রম না করেই ভ্যাকসিন চলে এলো, এবং তড়িঘড়ি ভ্যাকসিন চালু করার পরেও এখন দেখা যাচ্ছে যে আবার শর্টেজ হয়ে যাচ্ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও আবার অনেকে আবার ইনফেক্টেড হচ্ছে। এই যে সামগ্রিক যে একটা ফেনোমেনন তৈরি হয়েছে ভ্যাকসিন নিয়ে, যে একটা যে মানুষের আশা এবং মানুষের যে হতাশা, যে দুটোই একসাথে তৈরি হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে, এইটার উপরে যদি একটু স্যার আলোকপাত করেন। হ্যাঁ, আমি এটা একটু অন্যরকম কথা বলবো। ভ্যাকসিন আমরা ব্যবহার করি রোগ প্রতিরোধের জন্য, রোগ প্রিভেন্ট করার জন্য, কিন্তু এইখানে এমন একটা সিচুয়েশন, এখানে কিন্তু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, প্যান্ডেমিক হয়েছে। এইখানে যখন আমার ভ্যাকসিন, যে ভ্যাকসিন আমি চাইছি, সেই ভ্যাকসিনটা কিন্তু সাধারণ যে রোগ প্রতিরোধী যে ভ্যাকসিন সেগুলোর থেকে একটু আলাদা হবে। কারণ এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যান্ডেমিকটাকে কত তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় বা কন্টেইন করা যায়, সেই পারপাসে আমি ভ্যাকসিনটা ব্যবহার করতে চাইছি।
অন্যভাবে বললে প্যান্ডেমিক জনিত কারণে, প্যান্ডেমিকের ফলে যে হ্যাভক হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে বা এতজন হসপিটালাইজড হতে বাধ্য হচ্ছে এবং সিভিয়ার ডিজিজ হচ্ছে, সেইটাকে যদি কমানো যায় সেটাও একটা ইম্পর্টেন্ট লক্ষ্য এই ভ্যাকসিনেশনের। আজকের দিনে যে সমস্ত ভ্যাকসিন আমাদের কাছে আছে, কোভিডের ভ্যাকসিন, সেগুলোর কিন্তু প্রাইমারিলি সেগুলো ডেভেলপ করা হয়নি সংক্রমণ প্রিভেন্ট করার জন্য। ইনফেকশন প্রিভেন্ট করার ক্ষমতা কিন্তু এদের অনেক কম। এরা যেটা অ্যাচিভ করতে পারে সেটা হচ্ছে মোর্টালিটি ডিউ টু ডিজিজ এবং হসপিটালাইজেশন এবং অক্সিজেনেশন, ভেন্টিলেশন ডিউ টু দি ডিজিজ, সেইটাকে কমাতে পারে। তো সেটাও যদি সত্যি করে থাকে তাহলে সেটা একটা বিরাট লাভ। এইবারে যেটা প্রশ্ন, যে পুরোপুরিভাবে প্রি ইউজ রিসার্চ কমপ্লিট না করে, তো মানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল, সমস্ত ট্রায়ালের ফেজগুলো ঠিকঠাকভাবে সমস্ত কমপ্লিট না করে কেন ব্যবহার করা হচ্ছে? তাতে কি ঝুঁকি নেই? আচ্ছা, এর ক্ষেত্রে আমি বলবো নিশ্চয়ই ঝুঁকি আছে। এইবার আমাকে দেখতে হবে, যদি আমি এটা না ব্যবহার করতাম, যদি আমি বলতাম যে অন্য সাধারণ ক্ষেত্রে যেরকম ভাবে একটা নতুন ড্রাগ কিংবা একটা নতুন ভ্যাকসিন যেভাবে ডেভেলপ করা হয়, যত সময় নিয়ে, যত পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে আমি তাকে নিয়ে আসি সাধারণ মানুষের ব্যবহারের জন্য, এই ক্ষেত্রে কি আমার সেই লাক্সারিটা ছিল? আমি যদি সেইটাই করতে যেতাম তাহলে কিন্তু আজও এই মুহূর্ত অব্দি কিন্তু ভ্যাকসিন আসতো না বাজারে। আমাদের দেশ বলে নয়, সারা পৃথিবীতেই তাই। তো সুতরাং whether we could afford to wait for a complete, okay, if we say flawless, meticulous clinical trials, okay, to be completed, and then only we'll decide whether it can be used, or আমরা সেটা করতে পারতাম। কিন্তু সেই করতে গেলে we would have lost, যা আমরা লুজ করেছি লাইভস, তার অন্তত 100 টাইমস বেশি হয়তো আরো লুজ করতে হতো। আমাদের কাছে সেটা অ্যাকসেপ্টেবল ছিল না। তার মানে দাঁড়াচ্ছে নিশ্চয়ই এইভাবে ভ্যাকসিনটা ব্যবহার করার ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকিটা ভ্যাকসিন না ব্যবহার করার ঝুঁকির থেকে কি কম নাকি বেশি? তো সেইটা যদি ভাবি, আমরা দেখছি যে অনেক হয়তো কম। রিস্ক বা বেনিফিট আমি যখন অ্যানালিসিস করি, আমাকে সব লেভেলে এইটা করতে হবে। মডেলটা যেটা, যে মোটামুটি ভাবে আমি যখন একটা নিশ্চিত হই যে হ্যাঁ এই ভ্যাকসিনটার একটা হাই পোটেনশিয়াল আছে টু বি বেনিফিশিয়াল, কিছু কিছু সম্ভাবনা আছে ঝুঁকির, অ্যাবসলিউট সেফটি বলে কোনো কথা হয় না, দেয়ার ইজ নো কনসেপ্ট লাইক অ্যাবসলিউট সেফটি। কিন্তু এটা যদি মোটামুটি একটা আশ্বাস দেয় যে এটা মৃত্যু কমাতে পারে, এটা একটা সাম ডিগ্রি অফ ইমিউনোজেনিসিটি মাউন্ট করতে পারবে, যার ফলে আমি সিভিয়ার ডিজিজটাকে কমাতে পারবো, সেই ক্ষেত্রে আমি যদি এটা শুরু করে দিই ব্যবহার, কিন্তু সেই ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমাকে যেটা পাশাপাশি করতে হতো বা করতে হয় সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস সার্ভেলেন্স এবং খুব হাই কোয়ালিটি সার্ভেলেন্স। সেটা যদি আমরা গাফিলতি থাকে সেখানে, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু আমি বলবো যে ভ্যাকসিন যেভাবে আমাদের কাছে এসছে, আমি তো বলবো আজকের দিনে যে ডিসিশনটা নেওয়া হচ্ছে যে বাইরে থেকে যে ফরেন ভ্যাকসিনদেরকেও বলা হচ্ছে তারা যদি আসতে হয়, সেখানে আমরা ব্রিজিং ট্রায়াল না করে আমরা ব্যবহার করতে শুরু করব, আমার মতে এটা খুব ডিবেটেবল হতে পারে, কিন্তু আমার মতে এই ডিসিশনটা হয়তো 3 মাস আগেও নেওয়া যেত। 3 মাস আগে কিন্তু ফাইজার এসেছিল, ফাইজার এখানে আলটিমেটলি ব্যবহার করা যেত কি না যেত আরেকটা প্রশ্ন, বিকজ অফ দি -80 ডিগ্রি স্টোরেজ কন্ডিশন ইত্যাদি। কিন্তু ফাইজার যখন এখানে আসতে চেয়েছিল 3 মাস আগে, তখন আমরাও কিন্তু সত্যি বলতে কি আমাদের দেশে, সব দেশেই তাই, যে এই ডিসিশন নেওয়া অত সহজ ছিল না। তো সেখানে স্বাভাবিকভাবে যেটা হয় যে ইন্ডিয়ান কোহর্টের মধ্যে আমরা আবার দেখবো এটা এফিকেসিয়াস কিনা, দেখে আমরা এই করবো। ট্রুলি স্পিকিং আমি যদি বলি, এই যে রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজ অথরাইজেশন, এই যে ফ্রেজটা আমাদের দেশের নিউ ড্রাগ ক্লিনিক্যাল ট্রায়াল রুলসে এই ফ্রেজ এখনো অবধি নেই, ইট ইজ নন এক্সিস্টেন্ট। এমার্জেন্সি ইউজ অথরাইজেশন ফ্রেজটা আমাদের এখানে নেই, কিন্তু এই ফ্রেজগুলো ইউজ করে আমাদের এই যে করা হয়েছে। তো যেটা উচিত ছিল এটা বলতে পারি যে সরকারকে অনেক বেশি ট্রান্সফার এই কন্টিনিউয়াস মনিটরিং এবং তার আউটকাম কি সেটাও পাবলিকলি অ্যাভেলেবল করা উচিত ছিল। সেই জায়গায় আমি বলবো কিছুটা হয়তো স্বচ্ছতার অভাব হচ্ছে, সেটা আমরা দাবি রাখতে পারি। কিন্তু ভ্যাকসিনেশন উচিত কি না উচিত, আমি সবসময় বলবো ভ্যাকসিনেশনের ফেভারে। অ্যাট দি সেম টাইম, ইন দি সেম ব্রেথ আমি বলবো ভ্যাকসিনেশন ক্যানট বি দি বি অল অ্যান্ড এন্ড অল অফ ফাইটিং এন প্যান্ডেমিক। তার সঙ্গে সঙ্গে অন্য গুলোকেও একই সঙ্গে একই গুরুত্ব দিয়ে আমাদের যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেগুলোকেও চালিয়ে যেতে হবে। একদম স্যার।
স্যার আমরা যেটা মোটামুটি বুঝতে পারলাম যে ভ্যাকসিন আমাদের খুবই জরুরি, খুবই দরকার, কিন্তু এটা নিয়ে যে ট্রান্সপারেন্সির যে বিরাট একটা অভাব আছে এবং যে কন্টিনিউয়াস সার্ভিলেন্সের যে জায়গা দরকার ছিল বা যে ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গায়ও কিন্তু আমাদের ঘাটতি রয়েছে, ভীষণভাবে ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু গভর্নমেন্টের দেখা দরকার এবং আমরা সেটা দাবি রাখতেই পারি, সেই জায়গাগুলো দেখা হোক। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আমাদের আলোচনা চলতে থাকবে। এবার আমরা দেখি প্রফেসর গাঙ্গুলিকে আমরা যদি ধরতে পারি, তাহলে ওনার কাছে আমরা চলে যাই। স্যার শুনতে পাচ্ছেন ডক্টর গাঙ্গুলি? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা ডক্টর গাঙ্গুলি? আমার ওনার মধ্যে নেটের খুব বিরাট প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে স্যার, আপনি সাথে থাকুন, আমরা দেখছি কখন আপনাকে আমার কানেকশন শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার, হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছো? কানেকশন হচ্ছে না, আমি পারবো না। ইউ গো অ্যাহেড উইথ আদার। আমার মনে হয় গো অ্যাহেড, ডিপেন্ডস, আমার ইন্টারনেটটা ভীষণ আনস্টেবল। একটু যদি জায়গাটা আমি শুনছি, ইউ গো অ্যাহেড উইথ আদার পার্টিসিপেন্টস। ঠিক আছে স্যার, একটু যদি জায়গাটা চেঞ্জ করে দেখেন তো আমরা পরে আমরা আবার যাচ্ছি আপনার কাছে। আমরা এরপরে হ্যাঁ, আমরা আমি অনেক চেষ্টা করেছি, হচ্ছে না কিছুতেই। এখন কিন্তু ভালো শোনা যাচ্ছে স্যার। না, এখন কিন্তু ভালো। আমি আর পারবো বলে আমার মনে হয় না। তুমি এটা ডিসকাস করো উইথ আদার পার্টিসিপেন্ট। ঠিক আছে স্যার, আমরা আপনি সাথে থাকুন, আমরা দেখছি যে কোনো সময় আপনার শোনা যাচ্ছে না। আমিও তোমার কথা ঠিক ফলো করতে পারছি না, মাঝে মাঝে ড্রপ হচ্ছে। ঠিক আছে স্যার, আমরা তাহলে নেক্সট স্পিকারের কাছে চলে যাচ্ছি। আমাদের সাথে তুমি ধরে নাও যে আমাকে ছাড়াই করবে, তুমি অন্য পার্টিসিপেন্ট। ঠিক আছে স্যার, আমরা অন্য পার্টিসিপেন্টে চলে যাচ্ছি। এরপরে আমরা ডক্টর শান্তনু ঘোষ, প্রফেসর কমিউনিটি মেডিসিন, আমরা তার কাছে চলে যাচ্ছি। প্রাথমিকভাবে আমরা কতগুলো প্রশ্ন আমরা তার কাছে রাখছি, সেটা ধরে আলোচনাটা করলে আমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে আর কি। হচ্ছে প্রথম ঢেউয়ের সাথে দ্বিতীয় ঢেউয়ের পার্থক্য কতটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ঢেউয়ের যে সর্বোচ্চ শিখর, গত বছর যেমন আমরা দেখেছিলাম পিকটা উঠেছিল সেপ্টেম্বর মাসে ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অক্টোবর মাসে, সেটা এবছর আমাদের দেশে কবে নাগাদ এটা মানে টেন্টেটিভ হতে পারে, সেই জায়গাটা একটু আমাদের কাছে একটু আলোকপাত করা। দ্বিতীয় ঢেউ আটকাতে এবং এর ধ্বংসাত্মক আক্রমণ কমাতে জনস্বাস্থ্য বিজ্ঞানের নিরিখে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো কি নেওয়া হচ্ছে? উপযুক্ত পদক্ষেপ কি আমাদের দেশে চলছে? SARS-CoV-2 এর এই যে মিউটেশন এত দ্রুত কেন হয়? অতিমারি রোধে লকডাউনের ভূমিকা কতখানি? লকডাউন ছাড়া আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমাদের দেশে বর্তমানে কি লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে? এই চারটে কোশ্চেন আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, তারপর আরো কিছু কোশ্চেন আছে সেগুলো নিয়ে আসি। হ্যাঁ, ডক্টর ঘোষ, শান্তনু ঘোষ। প্রথমেই বয়োজ্যেষ্ঠদের নববর্ষের প্রণাম এবং বাকিদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, তা প্রথম প্রশ্ন যেটা ছিল যে প্রথম ঢেউয়ের সাথে দ্বিতীয় ঢেউয়ের পার্থক্য কতটা, তার আগে একটু দ্বিতীয় ঢেউ বলতে কি বোঝায় এটা আলোচনা করে নিলে ভালো হয়। প্রকৃতপক্ষে দ্বিতীয় ঢেউ বলতে কি বোঝায় এবং তার মানে কোয়ান্টিটেটিভ ডেফিনিশন সেরকম ইউনিভার্সালি এগ্রি ডেফিনিশন সেরকম নেই। বলা যেতে পারে যে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ এটা হচ্ছে একটা প্যান্ডেমিক বা অতিমারিতে একটা সংক্রমণের একটা ঘটনা। এই ঘটনাটা হচ্ছে কি যে প্রথমে যখন অতিমারিটা আসে তখন একদল মানুষ অর্থাৎ সাসেপ্টেবল লোক যাদের সংক্রমণের সম্ভাবনা আছে তারা সংক্রামিত হয়। তারপরে আস্তে আস্তে দেখা যায় সংক্রমণের হারটা কমে আসছে। তারপরে আবার দেখা যায় যে নতুন করে সংক্রমণ হচ্ছে আরেক দল মানুষদের মধ্যে। এই যে সংক্রমণের যে দ্বিতীয় ঢেউটা, দ্বিতীয় আঘাতটা আসছে পড়ছে, এটাকেই সাধারণভাবে এখন দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে। তবে একটা কথা সত্যি যে মাঝে মাঝে এমন পরিস্থিতি চলে আসে যে তখন আর আমাদের
কেতাবি ডেফিনিশনের কোনো দরকার হয় না। আমি একটা ছবি পাঠিয়েছিলাম, সেটা কি দেখানো সম্ভব? হ্যাঁ দেখাচ্ছি একটা দেখাচ্ছি একটা হ্যাঁ চার্টের দেখানো যাবে, ছবি ছিল গ্রাফের। দেখাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু অস্পষ্ট আছে, তবু মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে একদম প্রথম থেকে যদি আমরা দেখি যে আমাদের দেশে প্রতিদিনের যে নিউ কেস, ডেইলি নিউ কেস, সেটার যে রেটটা, সেটা দেখা যাবে যে গত বছর সেটা এপ্রিল থেকে মোটামুটি বাড়তে বাড়তে 27শে সেপ্টেম্বর 2020-তে একটা পিকে পৌঁছেছিল, মোটামুটি 70,000 মতো হয়েছিল। তারপরে সেটা নামতে শুরু করে, নামতে নামতে জানুয়ারির 5-6 তারিখে অনেকটাই নেমে যায়, 20,000-এর নিচে নেমে গেছিল। মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাঝখান থেকে এবং আরো বেশি করে মার্চ মাসের শুরু থেকে সেটা বাড়তে শুরু করে, এবং যেটা বাড়ছে সেটা হচ্ছে স্টিপ রাইজ আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট একটা ভার্টিক্যাল রাইজ হচ্ছে। এই ভার্টিক্যাল রাইজটা আমরা গ্রাফ থেকে তো বুঝতে পারছি, সংখ্যা দিয়েও আমরা কিছুটা বুঝতে পারছি। মোটামুটি ভাবে বলা যেতে পারে যে 2 এপ্রিল 2021 থেকে ইন্ডিয়া এখন ওয়ার্স্ট হিট কান্ট্রি বাই কোভিড। পৃথিবীর প্রতি 5 জনের মধ্যে 1জন আক্রান্ত মানুষ এখন ইন্ডিয়া। এবং ফার্স্ট ওয়েভে সেপ্টেম্বরে যে পিক হয়েছিল, সেই পিকেও তখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ, এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় 14 লক্ষ হয়ে গেছে। এবং এছাড়া আগেও বলা হচ্ছিল যে গতকাল অর্থাৎ 14 এপ্রিল 2021 সালে 1,84,372 নিউ কেস পাওয়া গেছে। ইউএসএ তে ডেইলি কেস 2 লাখ পৌঁছাতে প্রায় 21 দিন লেগেছিল, ভারতে 11 দিনে পৌঁছে গেছে। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু রাজ্য বেশি আক্রান্ত হচ্ছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, ইউপি, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা এবং ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে সবার আগে আমরা জানি দিল্লি। যদি আমরা গত 1 মাসের ডেইলি নিউ কেস দেখি, অর্থাৎ 12ই মার্চ থেকে 11ই এপ্রিল অবধি, দেখবো যে কেরালায় ডেইলি নিউ কেস প্রায় ডাবল হয়েছে, দিল্লিতে প্রায় 20 গুণ হয়েছে, ছত্তিশগড়ে প্রায় 30 গুণ হয়েছে, বিহার ইউপিতে তো মাঝে মাঝে 60 গুণ হয়ে গেছে। এবং এপিডেমিওলজিতে বা মহামারী বিদ্যায় ইনফেক্টিভিটি বা ট্রান্সমিসিবিলিটি বা সংক্রমণ যেটা দিয়ে দেখা হয় মূলত, অর্থাৎ আর নট বা আরটি, অর্থাৎ বেসিক রিপ্রোডাকশন রেট বা এফেক্টিভ রিপ্রোডাকশন রেট, সেই আর এর ভ্যালু এখন অনেকটাই বেড়ে গেছে। মে 2020-তে যেটা ছিল 1.65, সেটা মোটামুটি এখন 2-এর কাছাকাছি রান করছে। বিহার ইউপি কিছু কিছু জায়গায় 2-এর বেশি হয়ে গেছে, অর্থাৎ ডাবলিং টাইমটা খুব তাড়াতাড়ি কমে গেছে। এছাড়া বিহার ইউপি ছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইসব জায়গাতেও কিন্তু আর ভ্যালু অনেকটাই বেড়ে গেছে। ইনফ্যাক্ট ডক্টর রণদীপ গুলেরিয়া, এইমস এর ডিরেক্টর, তিনি তো সম্প্রতি বলেছেন যে এখন দেখা যাচ্ছে যে মানে একজন পেশেন্টের সংস্পর্শে যত লোক আসছে, কন্ট্যাক্ট অর্থাৎ যত কন্ট্যাক্টস, তার প্রায় 80 to 90%-এরই এখন পজিটিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা, অর্থাৎ প্রথম ঢেউয়ের সঙ্গে দ্বিতীয় ঢেউয়ের পার্থক্যের মধ্যে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই ইনফেক্টিভিটি বা ট্রান্সমিশন রেট। দ্বিতীয় যেটা যেটা এর আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইয়াঙ্গার গ্রুপ অনেক বেশি এফেক্টেড হয়েছে। এবং ইয়াঙ্গার গ্রুপের মধ্যে একদম পেডিয়াট্রিক গ্রুপ থেকে শুরু করে মোটামুটি ভাবে বিলো 40 ইয়ার্স সকলেই কিন্তু আগের থেকে অনেক বেশি এফেক্টেড হচ্ছে। দেখা যাচ্ছে যে 6টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে গত 4 সপ্তাহে প্রায় 79,000 শিশু পেডিয়াট্রিক এজ গ্রুপে তারা পজিটিভ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলও 30% পেশেন্ট কিন্তু আন্ডার 18 এজ গ্রুপের মধ্যে আছে। এবং এখনো অব্দি যা দেখা যাচ্ছে, অবশ্যই এগুলো পরিবর্তিত হতেই পারে, এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তার মধ্যে এদের মেজর সিমটম কিন্তু দেখা যাচ্ছে ডায়রিয়া, যেটা আনকমন, অর্থাৎ রেসপিরেটরি সাইন সিমটমস এর থেকে ডায়রিয়া বেশি হচ্ছে। এবং মেজর সোর্স এখন অব্দি, একটু আগে এটা নিয়ে কথা হচ্ছিল, স্যারও বলছিলেন যে বলা মুশকিল, তবে যেহেতু এখনো বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে না, সুতরাং বলা যেতে পারে মেজর সোর্স হয়তো তার বাড়ির লোকেরাই, অ্যাডাল্টসরা, হয়তো অ্যাডাল্টসরা বাড়ি ফিরে আসছে, এসে তাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে, মানে এরকম কেসও পাওয়া গেছে, মানে মনে হচ্ছে যে বাবা মা বাড়ি ফিরে এসে বাচ্চাকে আদর করছেন, সেখান থেকে হয়তো বাচ্চার ইনফেকশন হলো। ফলে অ্যাডাল্টসই এখন অব্দি মেন সোর্স। আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে ইয়াং অ্যাডাল্টসদের ক্ষেত্রে
মানে কম বয়সী অ্যাডাল্ট যারা, তাদের মধ্যে যেমন আমরা দেখছিলাম যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং একটু কম বয়সীদের মধ্যে যাদের কোমরবিডিটি আছে তারা হাই রিস্কে, তাদের রিস্ক বেশি হচ্ছে। এখানেও কিন্তু কিছু কিছু রকম কোমরবিডিটি দেখা যাচ্ছে, যেমন আগের মতোই ডায়াবেটিস, ওবেসিটি, হাইপোথাইরয়েডিজম, এগুলোকে রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে ইভেন অ্যামং ইয়াং অ্যাডাল্টস। যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্যান্ডেমিক শুরু হওয়ার পরে ডিসেম্বর অব্দি এমন নয় যে কম বয়সীরা এর আগে আক্রান্ত হয়নি, তা কিন্তু নয়। মোটামুটি একটা রিপোর্টে দেখা গেছে, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি একটা রিপোর্ট ছিল, তা দেখা যাচ্ছিল যে 45 বছরের নিচে কিন্তু প্রায় 60%, মানে টোটাল অ্যাফেক্টেডদের মধ্যে প্রায় 60% কিন্তু বিলো 45 ইয়ার্স, ঠিক আছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছিল যে তাদের মধ্যে সিভিয়ারিটি কম ছিল, মানে মডারেট অ্যান্ড সিভিয়ার কেস তাদের মধ্যে কম হচ্ছিল, অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক হচ্ছিল। তার ফলে মূলত আমাদের সমস্যাটা হচ্ছিল মোর দ্যান 60 ইয়ার্স এর নিয়ে। কিন্তু এখন হয়তো সেই ব্যাপারটা বলা যাচ্ছে না, যদিও সিভিয়ারিটিটা বাড়ছে কিনা মানে ইয়াংদের মধ্যে সেটা নিয়ে এখনো ডিবেটটা আছে, মানে মিক্সড রিপোর্ট পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে কি। মানে এখনো এ নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন আছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা যা মানে অ্যানেকডোটস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আমরা দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হসপিটালে পেডিয়াট্রিশিয়ান এবং বিভিন্ন মেডিসিনের পার্সনসের কাছ থেকে আমরা যা পাচ্ছি, ডেফিনেটলি সিভিয়ারিটিটা বেশি। পশ্চিমবঙ্গ সেটা দেখা যাচ্ছে। চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে ডেথ, মর্টালিটি। একটা মজার ব্যাপার হচ্ছে যে মর্টালিটি কিন্তু মানে মর্টালিটির মধ্যে যেটা ধরা হয় অর্থাৎ কেস ফ্যাটালিটি রেট, নাম্বার অফ ডেথস বাই নাম্বার অফ কেসেস, সেটা কিন্তু ইন্ডিয়াতে আগের থেকে খানিকটা ইমপ্রুভ করেছে। মানে আমরা একদম যদি লাস্ট হিসাবটা দেখি, কেস ফ্যাটালিটি রেট 1.24%, যেটা গত বছর মাঝে প্রায় জুনে প্রায় 3%-এর কাছাকাছি চলে গিয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ কেসই যদি বেড়ে যায় তাহলে কেস ফ্যাটালিটি রেট কম থাকলেও টোটাল নাম্বার অফ ডেথসও বাড়বে। এবং আলটিমেটলি আমাদের দেখতে হবে অ্যাবসলিউট নাম্বার দিয়ে, কারণ প্রতিটি পেশেন্ট একজন মানুষ, তাদের আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য সম্পূর্ণ আলাদা রিসোর্স খরচ করতে হবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে 12ই মার্চ যেখানে ডেইলি ডেথ কাউন্ট ছিল 140, গতকাল কিন্তু সেটা প্রায় 1038 হয়ে গেছে, মানে প্রায় 7.5 গুণ বেড়ে গেছে। সুতরাং সামগ্রিকভাবে পরিস্থিতিটা নিশ্চয়ই বেশ ভয়াবহ আকার ধারণ করছে বলতেই হবে। শেষ যে পয়েন্টটা বলবো অর্থাৎ প্রথম ডে এবং দ্বিতীয় ডে পার্থক্যের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পজিটিভ মানে আরটিপিসিআর, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড এখনো ধরা হচ্ছে, সেখানে যেটা হচ্ছে যে প্রথমবার টেস্ট করে অনেক ক্ষেত্রেই পজিটিভ পাওয়া যাচ্ছে না, মানে 2-3 বার টেস্ট করার পরে পজিটিভ হচ্ছে। যদিও এইটা নিয়েও একদম পরিসংখ্যান দেওয়া মুশকিল, এটাও কিছুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পারছি। ইনফ্যাক্ট আমার চেনা কিছু লোকের মধ্যে আমি শুনেছি এরকম যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম টেস্ট করে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে এখন আমরা মন্তব্য করার মতো জায়গাতে আসি। আর এটা গেল হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ শিখরে কবে নাগাদ পৌঁছাবে, সত্যি কথা বলতে কি এভাবে বলা খুব মুশকিল, কারণ সাধারণত এগুলো তো মডেলিং করে করা হয় এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক রকম কিছু দেখা হয়। তবে মনে হচ্ছে এইবার যেরকম পিক করছে গত বছরের তুলনায় আগেই হয়তো পিকে পৌঁছাতে পারে, মানে মোটামুটি হবে মিডল অফ দ্য মে থেকে জুনে এই পিকটা হতে পারে বলে মনে হচ্ছে। তবে অবশ্যই এগুলো কোনোটাই কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর না। আমাদের প্রিভেনশন এন্ড কন্ট্রোল মেজার কি চলছে, ভ্যাকসিন কতটা দেওয়া হলো, এখন ভ্যাকসিন যে এসে গেছে, অনেক কিছুর উপরে এটা নির্ভর করছে। তৃতীয় যে প্রশ্নটা ছিল, হ্যাঁ এত দ্রুত আমি কি কন্টিনিউ করব? এত দ্রুত মিউটেশন হচ্ছে কেন SARS-CoV-2 এর? এটাই কি ন্যাচারালি? আচ্ছা, মিউটেশনের কথাটা আমি ওটা পরে আসছিলাম। হ্যাঁ, মিউটেশনের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, আমি এটা আগে বলি। সেটা হচ্ছে যে মিউটেশনের ক্ষেত্রে তো স্যার তো ডিটেলসে বলেইছেন যে সত্যি কথা বলতে কি এই ধরনের ভাইরাস, বিশেষত আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ডেফিনেটলি মিউটেশন অনেক বেশি হয়। SARS-CoV-2, HIV, ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখেছি মানে মিউটেশন হতে অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট তো বটে, অ্যান্টিজেনিক শিফটও বেশি হয়। সুতরাং এই মিউটেশনটা সবটা প্রতিরোধ করা হয়তো সম্ভব নয়, কারণ মোটামুটি গত 1 বছরে তো বিজ্ঞানীরা প্রায় 12,000 মিউট্যান্ট স্ট্রেন পেয়েছে, কিন্তু সৌভাগ্যবশত তার অধিকাংশই পাবলিক হেলথ ইম্পর্টেন্স সেরকম নেই, ফলে সেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নয়।
কিন্তু আমরা জানি, সকলেই জানি যে ব্রিটিশ স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন, ব্রাজিল স্ট্রেন এগুলো অনেক নটোরিয়াস, ফলে এগুলো আমাদের দেশেও কিছু কিছু পাওয়া যাচ্ছে। একটা প্রশ্ন আসছে যে সেটা হচ্ছে যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হচ্ছে, এই মিউটেশনের পিছনে ভ্যাকসিনের কোনো রোল আছে কি? একেবারে সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু তার জন্য আরো অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সুতরাং এখনই সেটা নিয়ে কোনো মন্তব্য করা বোধহয় উচিত নয়। সময় আসেনি আর আর কি এখন। সময় আসেনি এখন। আসলে কোভিড নিয়ে এটাই হচ্ছে সমস্যা, মানে গত বছরও যে বিষয়গুলো মনে হচ্ছিল ঠিকঠাক স্বতঃসিদ্ধ, এখন আবার সেটা বদলে যাচ্ছে। ফলে খুব কম বিষয় সত্যি, মানে আমরা যদি দেখি ডব্লিউএইচওর যে বয়ানগুলো বা তাদের যে ইন্টারভিউ গুলো, অধিকাংশ সময় তারা বলে এটার উত্তর নেই, ওটার উত্তর নেই, মানে ওরা অনেস্টলি কথাটা বলে আর কি, যে আমরা এখনো জানি। আর আমি কি আরেকটা যে প্রশ্ন ছিল উত্তরটা কি দেবো? আরো কয়েকটা করছি। সেটা হচ্ছে যে এই যে গত বছর আমরা দেখলাম প্রায় 1 বছর ধরেই লকডাউন ছিল। এই লকডাউনের মতো পরিস্থিতি কি এবারও এসে গেছে? লকডাউনের ভূমিকা কতটা থাকে, নাকি লকডাউনের আগেও আরো অনেক কিছু করণীয় থাকে জনস্বাস্থ্য যে আমাদের প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আরো অনেক কিছু করণীয় থাকে, সেগুলো কি করা হচ্ছে? বা আজকে এখানে মানুষেরই বা ভূমিকা কি, মানুষই বা করণীয় কাজ কি কি রয়েছে, বা আজকে আমাদের জনস্বাস্থ্য দপ্তর বা আজকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকেই বা আজকে করণীয় কি কি ছিল এগুলোকে প্রিভেন্ট করার জন্য বা মিটিগেট করার জন্য এই অবস্থাটাকে, তা সেই বিষয়ে মানে কতটা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা কি সাফিসিয়েন্ট নাকি এটা আরো অনেক কিছু করার দরকার ছিল? এই বিষয়ের উপরে যদি একটু আলোকপাত করেন। প্রথমে লকডাউনের কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে লকডাউন কিন্তু কখনোই প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের জন্য মেজর কোনো স্টেপ না। লকডাউনটা বেসিক্যালি করা হয় যে যাতে আমরা প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের জন্য প্রিপেয়ার্ড হতে পারি, তার জন্য কিছুটা সময় পাওয়া, অর্থাৎ টু পোস্টপোন দ্য স্প্রেড। গত বছরে যে লকডাউন করেছিল তার মূল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, অন্তত সরকারিভাবে তাই ছিল। সুতরাং লকডাউন প্রথমে যেটা, অর্থাৎ লকডাউনের যে সীমিত ভূমিকা সেটা মাথায় রেখে আমাদের বাকিটা বুঝতে হবে। এবার লকডাউন ছাড়া যা যা পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে, প্রথম কথা যেটা হচ্ছে যে অবশ্যই ভ্যাকসিনেশন চলবে। এটা স্যারও বলেছেন বারবার জোর দিয়ে যে ভ্যাকসিনেশন যা চলছে সেটা অবশ্যই চলা উচিত। এবং এর মূল কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে চেন অফ ট্রান্সমিশনটাকে কমানো। এখানে ইন্ডিভিজুয়াল প্রোটেকশনের থেকেও কমিউনিটি প্রোটেকশন, আমি হার্ড ইমিউনিটি কথাটা এখনই যাচ্ছি না, আলটিমেটলি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করাই লক্ষ্য, কিন্তু কমিউনিটি চেন অফ ট্রান্সমিশনটাকে কমানোটা হচ্ছে প্রধান লক্ষ্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেফিনেটলি, অর্থাৎ এখন অব্দি যে ট্রায়াল হচ্ছে একটা ব্যাপার পরিষ্কার, প্রায় সব ভ্যাকসিনেই যে সিভিয়ার কেস এগুলো অনেকটাই কম হচ্ছে, মানে ইনফেকশন হলেও তার সিভিয়ারিটিটা কম হচ্ছে। সুতরাং এই দুটো কারণের জন্য অবশ্যই ভ্যাকসিনেশনটা চালানো উচিত। কিন্তু এটাও পরিষ্কার যে শুধু ভ্যাকসিনেশন দিয়ে তো হচ্ছে না। 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যাকসিনেশন, তার কেস তারপর থেকে বছর বাড়তে শুরু করেছে, এটাই আমরা দেখছি আর। সুতরাং ভ্যাকসিনেশনের পাশাপাশি আগেকার, অর্থাৎ যেগুলো ক্লাসিক্যাল স্টেপ, অর্থাৎ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সার্ভেলেন্স, মোর টেস্টিং, ট্র্যাকিং, কন্ট্যাক্ট ট্রেসিং, এগুলো চালাতে হবে। এবার এইসব ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যা আছে, এটা মানতে হবে। যেমন আমাদের মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বলেছে ফর এভরি কেস অন্তত 20টা কন্ট্যাক্ট বার করতে হবে। এখন কেসের সংখ্যা যত বেড়ে যাচ্ছে, যদি 1.5 লাখ কেস হয় তাহলে তার জন্য 3 মিলিয়ন 30 লক্ষ কন্ট্যাক্ট প্রতিদিন বার করা এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কোয়ারেন্টাইন করা, এটা খুব সহজ কাজ নয়। হ্যাঁ, শুধু এটা একটা কথা, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটা নিশ্চয়ই চেষ্টাটা করে যেতে হবে। এটা প্রথম দিকে হচ্ছিল, আমাদের রাজ্যে হয়েছে, মানে স্বাস্থ্যভবন থেকে তো যখনই পজিটিভ হচ্ছে খবর পাওয়া মাত্রই ফোন করে কন্ট্যাক্ট তাদের নাম টাম জানা ছিল, মানে এই সেই পরিকাঠামো না। করা। আচ্ছা, স্যার কোথায় কিছু বলতে চান প্রফেসর ত্রিপাঠী? আমি জাস্ট দু একটা কথা বলবো। একটা হলো যে যে প্রশ্নটা উঠেছে, ডক্টর শান্তনু ঘোষ বললেন যে ভ্যাকসিনেশন চালু হওয়ার পরে মিউটেশনের সম্ভাবনা বেড়েছে কিনা। থিওরিটিক্যালি একটা সিলেকশন ফিচার হতেই পারে। যখনই আমি ভ্যাকসিন যদি এফেক্টিভ হয়, ইফ ইট ইজ এন এফেক্টিভ ভ্যাকসিন, তাহলে সেটা কিন্তু ইট উইল ক্রিয়েট এ সিচুয়েশন, এনভায়রনমেন্ট which is not very friendly for the virus, that can actually stimulate the virus to think of changing itself. Okay,
তো সেটা একটা থিওরিটিক্যাল পসিবিলিটি আছে সিলেকশন প্রেসার, বাট আদারওয়াইজ অলসো যদি ভ্যাকসিন নাই থাকতো, ট্রুলি স্পিকিং আমাদের এখানে ভ্যাকসিনেশন শুরু হয়েছে 16th of January, ঠিক আছে? কিন্তু আমাদের যদি সেই রকম ভাবে জেনোমিক সার্ভিলেন্সের সুবিধে থাকতো তাহলে হয়তো দেখা যেত, যেটা কিনা অন্যান্য দেশেও দেখা গেছে, ভ্যাকসিনেশন শুরু হওয়ার আগেই কিন্তু মিউট্যান্ট স্ট্রেন আসতে শুরু করেছে। সুতরাং ইট ক্যানট বি কনসিডার্ড যে ভ্যাকসিনেশনই মিউটেশন গুলো বাড়িয়ে দিচ্ছে। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, বাট অ্যাট দিস সেই কারণে কি দরকার সেটা হচ্ছে আমি এই ভ্যাকসিনেশনের যে পেস অফ ভ্যাকসিনেশন, রেট অফ ভ্যাকসিনেশন যদি স্লো অ্যান্ড স্লাগিশ হয় তাহলে কিন্তু পাশাপাশি ভাবে মিউটেশন এত বেশি বাড়তে থাকবে আমরা ম্যানেজ করতে পারবো না। সুতরাং ভ্যাকসিনেশন শুধু চালু করলেই হবে না, একই সঙ্গে কত দ্রুত কত বেশি মানুষকে ভ্যাকসিনেট করা যায় সেই স্ট্র্যাটেজিটা একদম 16 জানুয়ারি থেকেই শুরু হওয়া উচিত ছিল। এখনো অবধি যে সেটা খুব এফেক্টিভলি বা খুব স্যাটিসফ্যাক্টরিলি সারা দেশে হচ্ছে তা বলা যাবে না, আরো বেশি ভ্যাকসিনেশন হবে। নেক্সট যেটা প্রশ্ন এলো যে যে নাম্বার অফ রেশিও বলছিলেন ডক্টর ঘোষ অ্যাবাউট ডেথ, ফেটালিটি রেট কত, আগে কত ছিল এখন কত। তো ডিনোমিনেটরটা যদি আমি নিশ্চিত না করতে পারি যে কতজন পজিটিভ, তার মধ্যে তো আমি দেখবো কতজন মারা যাচ্ছে। নিশ্চিতভাবে বলতে পারছি কতজন পজিটিভ, যারা অ্যাসিম্পটোমেটিক, ইভেন যারা সিম্পটোমেটিক, যে লোকটা আজ থেকে 8 মাস আগে যার নিশ্চিতভাবে টেস্ট হতো আজকে কি তার টেস্ট হচ্ছে? কেন হচ্ছে না? 3টে জায়গায় গাফিলতি হচ্ছে। একটা, সাধারণভাবে একটা প্যান্ডেমিক ফেটিগ আছে, যে আমার যে সমস্ত সিমটম হলে 8 মাস আগে আমি টেস্ট করাতাম এখন সেই সিমটমে আমি যাচ্ছি না টেস্ট করাতে নিজে থেকেই। 2 নম্বর হচ্ছে আমি যদি ডাক্তারবাবুর কাছে যাইও, যে ডাক্তারবাবুরা আগে এই সিমটম থাকলে নিশ্চিত করাতে পাঠাতেন, এখন তারাও আর পাঠাচ্ছেন না সব সময়। আর 3 নম্বর হচ্ছে টেস্ট করাবার যে ফেসিলিটি, যেখানে গিয়ে করাবো তারাই এখনো রিল্যাক্টেন্ট, তারা এখনো টেস্ট করছে না যে রেটে করা হচ্ছিল। তাহলে আমার যদি ডিনোমিনেটর না থাকে সেখানে তো আমি বলবো আমার কাছে আমার যা ধারণা যে যতজন আমাদের দেশে, পশ্চিমবঙ্গে বলি বা ভারতবর্ষে বলি, যতজনকে বলা হচ্ছে আজকে পজিটিভ, ট্রু পজিটিভ হচ্ছে তার অন্তত 5 গুণ বেশি বা তারও বেশি হতে পারে। তার কারণ হচ্ছে অ্যাসিম্পটোমেটিক পজিটিভ এখন কিন্তু প্রচুর। এই মিউট্যান্ট স্ট্রেনের আরেকটা, যেটা বোধহয় ডক্টর ঘোষ মানবেন কিনা জানি না, যে মিউট্যান্ট স্ট্রেনের আরেকটা হয়তো অ্যাট্রিবিউট হচ্ছে সেগুলো ট্রান্সমিশন যত বাড়ায় কিন্তু অ্যাসিম্পটোমেটিক কেসও বাড়ায়। তো সেই হিসেবে পসিবিলিটি আমি যদি কমিউনিটি র্যান্ডমলি কমিউনিটি টেস্টিং করতে পারতাম তো নাম্বার অফ পজিটিভস অনেক বেড়ে যেত, এটা একটা আমার হাঞ্চ। নেক্সট হচ্ছে রিগার্ডিং লকডাউন। তো লকডাউনটা উনি খুব ভালো বলেছেন ডক্টর ঘোষ, যে টু বাই টাইম লকডাউনের একটা উপযোগিতা। আজকের দিনেও যদি এমন হয়, যেটা অলমোস্ট আমরা সেই দিকে যাচ্ছি, যে নাম্বার অফ বেডস তার থেকে যদি নাম্বার অফ কেসেস যার কিনা হসপিটাল বেড দরকার, সেই মিসম্যাচের জায়গায় যদি পৌঁছে যায় খুব দ্রুত, তাহলে গভর্নমেন্টকে হয়তো আবার লকডাউন করতে হতে পারে, কারণ ওই যে রেট অফ ট্রান্সমিশনটাকে কমানোর জন্য। তো কিন্তু এখন যা পরিস্থিতি ভারতবর্ষের, যে গত লকডাউনে আমরা তার ইকোনমিক ইম্প্যাক্ট এত ডিভাস্টেটিং হয়েছে, পসিবলি উই ক্যানট অ্যাফোর্ড টু থিঙ্ক অফ অ্যানাদার লকডাউন। তো সেই হিসেবে কান্ট্রি ওয়াইড লকডাউন হওয়ার পসিবিলিটি বোধহয় কম, কিন্তু আদারওয়াইজ ছোট ছোট এক একটা জোন ধরে ধরে লকডাউন লাইক সিচুয়েশন একটা হয়তো ইম্পোজড হলেও হতে পারে। আর আরেক কথা বলবো এই সুযোগে রিগার্ডিং, যেটা হয়তো পরে আসতে পারে আলোচনায়, যে কোভিশিল্ড প্লট প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, ঠিক আছে, এই নিয়েও বোধহয় আলোচনার দরকার আছে। কেন এইগুলো যেহেতু এখন পাবলিক ডোমেনে আসছে, চর্চা হচ্ছে, তাহলে সাধারণ মানুষের কোভিশিল্ড ভ্যাকসিনের উপর ভরসা কমতে পারে কিনা। একই সঙ্গে আমরা জানি দুদিন আগে জনসন অ্যান্ড জনসন, সেটাতেও তার সঙ্গেও ক্লটের অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, ক্লট এবং থ্রম্বোসাইটোপেনিয়া। আমার তো এটা নিয়ে একই সঙ্গে আমি বলবো যে যেহেতু দেয়ার ইজ এ কমন লিঙ্ক, ওকে, হোয়াট ইজ দ্যাট লিঙ্ক? সেটা হচ্ছে অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, দুটোই, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা কোভিশিল্ড এবং আমাদের জনসন অ্যান্ড জনসন, দুটোই কিন্তু অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন। এবং থার্ড যেটা অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, সেটা হচ্ছে স্পুটনিক, সেটা আসতে চলেছে, মাসখানেকের মধ্যে চলে আসবে। তাহলে কি সেটাতেও আমাদের ক্লটের নিয়ে ভাবতে হবে? এবং সেটা যেহেতু রাশিয়া থেকে আসছে, খুব সঙ্গত কারণেই, রাশিয়ার ব্যাপার তো আমরা অত পাবলিক ডোমেনে আসে না সেভাবে, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে গতকালই রাশিয়া থেকে কিন্তু বলা হয়েছে তাদের ওখানে ক্লটের কোনো সমস্যা নেই স্পুটনিক ভ্যাকসিন নিয়ে। কিন্তু ওদের এখানে আমরা যদি চালু করি, আমি তো বলবো প্রোঅ্যাক্টিভ একটা সার্ভেলেন্স রাখা উচিত,
যাদের স্পুটনিক হচ্ছে, অন্তত এখনো যারা যারা কোভিশিল্ড তাদেরকে দেখা উচিত তাদের প্লেটলেট কাউন্ট কি হচ্ছে বা তাদের মধ্যে কতজনের ক্লট হচ্ছে ইত্যাদি। ইন্ডিয়ান ডেটা কিন্তু জেনারেটেড হয়নি বা হচ্ছে না। তো আমি আগে থেকে বলে রাখবো, স্পুটনিক ভ্যাকসিন যখন আসবে তখন আমাদের প্রোঅ্যাক্টিভ সার্ভেইলেন্স করতে হবে রিগার্ডিং। থ্যাংক ইউ। ওভার। একদম স্যার, এটাই অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি যে ভ্যাকসিন নিয়ে এই যে কনফিউশন তৈরি হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে আজকে এই যে প্রোঅ্যাক্টিভ যে সার্ভিলেন্স এবং তার আগে যে ইন্ডিয়ান কন্টেন্টে যে ট্রায়ালের যে জায়গাগুলো, এই বিষয়গুলো একটা কোথাও একটা দামা চাপা দেওয়া হচ্ছে, কোথাও একটা চাপা পড়ে যাচ্ছে। গভর্নমেন্টের তরফ থেকে সেই ব্যবস্থাগুলো করা হোক যাতে করে সবার কাছে ট্রান্সপারেন্ট থাকে ভ্যাকসিন, এবং কোনো কোম্পানি স্পেসিফিকেশন কিছু নয়, কারোর প্রতি আমাদের কোনো বায়াসনেসও কিছু নেই। আমরা ভ্যাকসিনটাকে দেখবো, ভ্যাকসিনটার এফিকাসি কি আছে আমাদের আমি তো এও বলবো, আমি সেই জায়গাগুলোই আমরা দেখবো, সেই জায়গাগুলোই আমাদের কাছে মনে হয়। আমি তো এও বলবো, যদি আমি এও বলবো যদি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকার থেকে যদি ন্যাশনাল লেভেলে সার্ভেলেন্স নাও হয়, সরকার এখানে স্টেট লেভেলেই বা কেন হবে না? স্টেট লেভেলে যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের আমি কেন রেজিস্ট্রি তৈরি করতে পারবো না? আমি তাহলে আজকে তো বলতে পারতাম যে ওয়েস্ট বেঙ্গলে কোভিশিল্ড যারা পেয়েছেন তাদের মধ্যে কতজনের প্লট হয়েছে এবং তাদের মধ্যে কতজনের এমআই হয়েছে, কতজনের স্ট্রোক হয়েছে, কতজনের, সেগুলো আমরা সেই ডেটা তো পেতে পারতাম। সেটাও একটা ভাবা যেতে পারে যে এখানেই কেন আমরা লোকাল ডেটাবেস কেন করবো না। কেন্দ্রীয় স্তরে যেমন দায়িত্ব রয়েছে তেমন আমাদের রাজ্য স্তরেরও দায়িত্ব রয়েছে, সমস্ত ইনস্টিটিউটেরও দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। ডক্টর ঘোষ, আপনার কাছে যেটা আমরা জানতে চাইছিলাম যে এই যে অ্যাক্টিভ সার্ভিলেন্স স্যার যেটা বললেন, আপনিও যেটা মনে করছেন যে এইভাবে যদি আমাদের কেস নাম্বার অফ কেস যদি বাড়তে থাকে, আমাদের যদি ট্রান্সমিশন চেনটাকে যদি আমাদের কাটিয়ে করার কথা ভাবতে হয়, বা যেভাবে ডেথ রেট বাড়ছে, বেড পাবে না, অক্সিজেন পাবে না, রাস্তায় পড়ে মারা যাবে, এই যে একটা পরিস্থিতি তৈরি হওয়ার জায়গায় চলে যাচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হতে গেলে হয়তো আমাদের একটা কমপ্লিট লকডাউনের দিকে চলে যেতে হবে, এবং আবার এই যে ইকোনমিক যে রিসেশন যেটা নেমে এসেছিল সেই রকম জায়গায় আরো ভয়ঙ্কর জায়গায় চলে যেতে হতে পারে। তাহলে তার আগের যে ফেজগুলো রয়েছে, দীর্ঘদিন তারা কিন্তু গত সেপ্টেম্বর মাসের পর থেকে প্র্যাকটিক্যালি রিল্যাক্টেন্ট, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার সবাই কিন্তু রিল্যাক্টেন্ট, কি স্বাস্থ্য দপ্তর কি অন্য দপ্তর সবাই রিল্যাক্টেন্ট, সমস্ত কিছুকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার এই যে এখন যে বাড়লো একটা সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে যেটা বলা হচ্ছে, এখনো কি তারা করছে? এখনো কি টেস্টের সংখ্যা বাড়াচ্ছে? এখনো কি অ্যাক্টিভ সার্ভিলেন্স, এখনো কি প্যাসিভ সার্ভিলেন্স হচ্ছে, কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে? সেই পরিকাঠামো কি আছে? আমরা 2 মাস আগে বলে এসেছিলাম যে এই যে মহারাষ্ট্রে যে এত পরিমাণে হচ্ছে, সেখান থেকে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলোকে স্ক্রিন করা হোক, সেই তাদের প্যাসেঞ্জারকে টেস্টিং করা হোক, তাহলে তো বেরিয়ে আসে। তাহলে সেই ব্যবস্থাপনা কি করা হচ্ছে? তাই সেই ব্যবস্থাপনার করার মতো কি পরিকাঠামো আমাদের দেশে বা আমাদের রাজ্যে রয়েছে? সেটা সম্পর্কে আপনার কি মনে হয়? যদি এই যে আজকে দেখুন, আপনি একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বটে, আজকে এই যে কমিটিগুলো তৈরি করা হচ্ছে সেখানে কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নেই, কোনো এপিডেমোলজিস্ট নেই, কোনো ভাইরোলজিস্ট নেই, স্যারেদের মতো লোকজনকে নেওয়া হচ্ছে না। তাহলে এই যে একটা ডিসপ্যারিটি, একটা ধোঁয়াশা তৈরি করে রাখা, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার উপর সম্পর্কে আপনি কি বলবেন? আপনি একটু যদি আলোকপাত করেন ডক্টর ঘোষ। আমি কোন প্রশ্নটা আগে উত্তর দেবো? মানে এই কমিটিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে না কেন, এটা? হ্যাঁ, সেটা একটা পলিসির জায়গা, সেটা একটা দিক। আর একটা হচ্ছে আমাদের পরিকাঠামোর জায়গা। এই যে অ্যাক্টিভ সার্ভিলেন্স, প্যাসিভ সার্ভিলেন্স এবং কন্ট্যাক্ট ট্রেসিং করতে গেলে সেটা কি আদৌ আছে বা সেটা কি করা হচ্ছে আদৌ? মাঝখানে তো একদমই কমে গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে পারি। এখন একটু একটু হয়েছে। আসলে সমস্যাটা যেটা হচ্ছে, এটা বাস্তবে যে সমস্যা, সেটা হচ্ছে যে মূল ফোকাসটা চলে গেছে ভ্যাকসিনেশন। এরপরে যেটা হচ্ছে, তার ফলে যে হিউম্যান রিসোর্স কিন্তু অনেকটাই এখন ভ্যাকসিনেশন থেকে নেওয়া হচ্ছে। আর এই মধ্যে ব্যাপারটা আরো জটিল করে তুলেছে হচ্ছে ইলেকশন, এই 8 দফা ইলেকশন। তার ফলে সরকারি কর্মীদের বিরাট অংশ, তারা ডাক্তার ছাড়া কিন্তু আরো তো অনেকে আছে, তাদের কিন্তু অনেকে ইলেকশন ডিউটি দেওয়া হচ্ছে। ফলে ব্যাপারটা মানে যেটুকু সীমিত পরিকাঠামো ছিল সেটাও কিন্তু ঠিক মতো ব্যবহার করা যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। এবং যেহেতু ভ্যাকসিন ব্যাপারটা মানে তার বৈজ্ঞানিক তার ভিত্তির থেকেও এটার মধ্যে একটা জনমোহিনী ব্যাপার আছে। এটা বেশ ভালো পলিটিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে এখানে। আমরা গত বছরের কথা তো আমরা ভুলে যাই না, যে হঠাৎ করে বলা ছিল যে 15ই আগস্টের মধ্যে একটা ভ্যাকসিন চালু করে দেওয়া হবে, এবং সেটাই কিন্তু এই কোভ্যাক্সিন, সেটা ভারত বায়োটেক ভ্যাকসিনই বলা হয়েছিল। যাই হোক,
এখন এটা একটা বড় সমস্যা, কারণ অ্যাক্টিভ প্যাসিভ এই মুহূর্তেই যা কেস হচ্ছে, সত্যি আমাদের যা পরিকাঠামো তার মধ্যে থেকে এগুলো করা খুব মুশকিল, এত কিছু করা, এটা তো একটা বড় সমস্যা। তারপরেও কিছু ব্যাপার আছে, যদি মানে ম্যান পাওয়ার এলো, ঠিক আছে, টেস্টিং কিট এলো, সবকিছু এলো, সবই ঠিক আছে, প্রশ্নটা যেন অনেক সময় হয়ে যায় সেটা হচ্ছে এই যে টেস্ট, নাম্বার অফ টেস্ট পার ডে, এই ব্যাপারগুলো কিভাবে ঠিক হয়। গত বছর অন্তত দেখা গেছে এইগুলো প্রতি সপ্তাহে বদলে, মানে উপর থেকে যে আসে যে ডেইলি এই ডিস্ট্রিক্টে এতগুলো টেস্ট করতে হবে, এর মধ্যে আবার ভাগ আছে, যেমন আরটিপিসিআর কতগুলো হবে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কতগুলো হবে, এই যে ভাগগুলো টোটাল কত হবে, তার কত ভাগ হবে, এই ব্যাপারগুলো বারবার বদলেছে। এই বদলানোর পিছনে অনেক রকম কারণ আছে, তা কিছু কিছু আমরা জানিও। ফলে যেটা হয়, যারা ডিস্ট্রিক্টে হেলথ অফিসিয়াল, যেমন ডেপুটি সিএমওইচ 2, সিএমওইচ, এরা খুবই অসুবিধায় পড়ে যায়। অর্থাৎ নাম্বার অফ টেস্ট যে বাড়ালি ব্যাপারটা হবে তা না, দেখতে হবে যে সেটা বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী সেটা বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে, তার প্রপোর্শন আরটিপিসিআর এবং র্যাটের প্রপোর্শন ঠিক থাকছে কিনা। যেমন এখনো যা বলছে আমাদের 14 তারিখে আবার যেমন সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে বুলেটিন, সেই বুলেটিনে যা বলছে যে টেস্ট যা হচ্ছে মোটামুটি ভাবে টেস্ট পার মিলিয়ন হচ্ছে 107,032 এরকম একটা বলেছে। এবং যা সবথেকে বড় কথা, যত টেস্ট হচ্ছে তার পজিটিভিটি রেট হচ্ছে 6.54%, এরকম বলা হচ্ছে। এরকম একটা পজিটিভিটি রেট কিন্তু গত বছরও ছিল ওই অ্যারাউন্ড 6%। এখন সেইটা রাখা হচ্ছে কিনা, কারণ এগুলো মানে আমরা একদম সরাসরি ফিল্ডে গিয়ে সার্ভে করতে গিয়ে দেখেছি যে নাম্বার অফ টেস্ট দেখাতে হবে যেন ঠিক আছে, ওকে, কিন্তু পজিটিভিটি রেটটা আবার ওরকম একটা জায়গায় রাখতে হবে। ফলে যেখানে ডক্টর এই ঘোষ, সমস্যাটা থেকে যাচ্ছে, হ্যাঁ এরকম একটা ধারণা আছে হ্যাঁ যে আমি পড়েছি কোথাও যে পজিটিভিটি রেট 5%-এর কমে থাকতে হবে অন্তত পক্ষে। মানে যতক্ষণ পর্যন্ত পজিটিভিটি রেটটা 5%-এর কম থাকে তখন আমি বুঝবো যে আমার মোটামুটি ভাবে নাম্বার অফ টেস্ট ঠিক আছে। ডু ইউ এগ্রি? মানে এটার কোনো ভিত্তি আছে? এরকম আমি কিছু কোনো লিটারেচারে পড়েছি আর কি। সেরকম তার ভাবে মানে কিছু আমাকে জানা সাফিসিয়েন্ট নেই। নাম্বার অফ টেস্ট করতে হবে, তাতে 5-এর নিচে থাকতে হবে। হ্যাঁ, তার মানে অর্থাৎ কথাটা হচ্ছে যে মানে টেস্ট আমি কোথা থেকে করব, কাদের মধ্যে করব, এটা একটা ইম্পর্টেন্ট। যেখানে বেশি সেটা তো আমার আছে। ট্রান্সমিশন হচ্ছে সেখান থেকে টেস্ট বেশি করলে আমার তো পজিটিভিটি রেট বাড়বে। এখন যদি আমাকে দেখাতে হয় একটা নির্দিষ্ট প্রপোর্শন, তখন আমি চেষ্টা করব যে যেখানে অ্যাসিমটোমেটিক বেশি বা যেখানে ট্রান্সমিশন অপেক্ষাকৃত কম অন্তত রিপোর্টে, এইরকম ব্যাপারগুলো থাকে। ফলে এই জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে, শুধু যে নাম্বার অফ টেস্ট কোয়ান্টিটেটিভ ব্যাপারটা তা নয়, এবং তার জন্য মাইক্রো লেভেলের প্ল্যানিংও দরকার। সেটাও কি হয়, বারবার বদলে যায়। সমস্যাটা হয় আমাদের বাস্তবে, অন্তত আমাদের রাজ্যে এটা, যে বারবার অর্ডারগুলো চেঞ্জ হয়ে যায়। এর ফলে যা হয় আর কি, মানে স্ট্রিমলাইন হয় না ব্যাপারটা, যা হওয়া উচিত ছিল সেটা হয় না। এছাড়াও তো বেডের কথা তো অলরেডি তো বলা হয়েছে, বেড অবশ্যই বাড়ানো উচিত। এবারে এখন এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টের তথ্য অনুযায়ী টোটাল আইসিইউ এইচডিউ এর বেড হচ্ছে 1796, 1796, ভেন্টিলেটর 525, এরকম একটা দেখাচ্ছে। কিন্তু এগুলো যথেষ্ট পরিমাণে এখনো মানে পর্যাপ্ত কিনা সেটা একটা প্রশ্ন, কারণ তারা কোভিড বেডে অকুপেন্সি দেখাচ্ছে কিন্তু মাত্র 32%। সেটা সত্যি এত লো কি জানি না, এর প্রশ্নগুলো থাকে। আর এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফ হোম, মানে যারা মোটামুটি মানে একটু হাই রিস্ক কিন্তু মাইল্ড সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক, তাদের জন্য যে সেফ হোম গুলো খোলা ছিল সেগুলো তো প্রায় এখন বন্ধ হয়ে গেছে। সেই সেফ হোমে কিন্তু প্রচুর বেড আছে, সেগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা দরকার মাইল্ড কেসগুলোর জন্য। আচ্ছা, আর বোধহয় প্রশ্ন ছিল যে এই এই দ্বিতীয় ঢেউয়ের আক্রমণ কমাতে কি কি পদক্ষেপ নেওয়া যেত, এরকম একটা প্রশ্ন ছিল বোধহয়। একদম আচ্ছা, তাই। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনায়। এবার যেটা প্রথম কথা হচ্ছে, যেটা আগেই মিউটেশন নিয়ে তো স্যার ডিটেলসেই বললেন, পাঞ্জাবের কথা যেটা বললেন যে ওই 401টা স্যাম্পলের মধ্যে 81% তার মধ্যে ইউনাইটেড কিংডম স্ট্রেনটা আছে। ফলে এই জিনিসগুলো তো পুরোপুরি অ্যাভয়েড করা যায়, কিন্তু যে জিনিসগুলোকে কন্ট্রোল করা সম্ভব, অন্তত এখন যা চলছে তার থেকে বেশি সম্ভব, সেগুলো নিয়ে অলরেডি কথা হয়েছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই যে বিরাট গ্যাদারিং এবং রিলিজিয়াস গ্যাদারিং। কারণ মুশকিল হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা অসহিষ্ণু পরিস্থিতি যে
রিলিজিয়ান বা রিলিজিয়াস গ্যাদারিং এর কথা বললেই একটা ভয় বাতাবরণ সৃষ্টি হয়। যেমন পেপারই পড়ছিলাম যে কুম্ভ মেলা নিয়ে একজন ওই ইউপির একজন সিনিয়র পাবলিক হেলথ এক্সপার্ট সরাসরি দোষ দিয়েছে, যে বলেছে এটা কখনোই গভর্নমেন্টের করা উচিত ছিল না এই পরিস্থিতিতে। অন্তত 2 লাখ লোক ওখানে জমা হয়েছে, কিন্তু তিনি তার নাম বলছেন না, কারণ সবারই একটা ভয় আছে। হ্যাঁ, এইগুলো তো অবশ্যই মানে সরকারের একটা ভূমিকা আছে, অন্তত এই লার্জ গ্যাদারিং গুলো বন্ধ করা। কত বছর এরকম গ্যাদারিং হয়েছে, তার থেকে একটা শিক্ষা নেওয়া দরকার ছিল। এখানে কোনো বিশেষ ধর্মের কথা বলা হচ্ছে না, যে কোনো ধর্মের ক্ষেত্রে আসল কথা হচ্ছে মানুষের প্রাণ। সুতরাং এরকম সব ধর্মের গ্যাদারিংই বন্ধ করা হচ্ছে, প্রথম কথা। আরেকটাও যেটা কথা, যে রিলিজিয়াস গ্যাদারিং থেকে যে এপিডেমিক হয়, এটা কিন্তু কোনো নতুন কথা না। এটা আমরা 400-500 বছর ধরেই জানি, পাবলিক হেলথে পড়ানো হয়। এই যে বিভিন্ন ওই যে গঙ্গাসাগর মেলা, এখান থেকে বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, ডায়রিয়া, আগে কলেরা অবধি হতো। এগুলো তো নতুন কিছু নয়, তার মানে তো নয় যে কারো ধর্মে আঘাত দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলোকে এখন মানে বন্ধ করার ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, এটা একটা বিরাট কথা। তার সঙ্গে যুক্ত হচ্ছে ইলেকটোরাল র্যালি, ইলেকটোরাল ক্যাম্পেইন, সেটাও কম না। কারণ মোটামুটি যতগুলো স্টেটে এখন ইলেকশন হচ্ছে, প্রায় সবগুলোতেই কিন্তু কেস যথেষ্ট ইনক্রিজ করছে। অসমে হয়তো একটু কম, বাকিগুলো সবগুলোতে যথেষ্ট ইনক্রিজ করছে। সুতরাং একটা অ্যাসোসিয়েশন আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং এইসব র্যালিতে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানা হয়ই না, এটা পরিষ্কার। সুতরাং এই জিনিসগুলো বন্ধ করা ভীষণ রকম ভাবেই দরকার। কিন্তু এখানে পলিটিক্যাল অনেক প্রশ্ন চলে আসে, সমস্যাটা হচ্ছে এইখানে। এবং আরেকটা কথা যেটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে অ্যাটিটিউড অফ পিপল টুয়ার্ডস কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইজ গ্রসলি আনস্যাটিসফ্যাক্টরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষত জানুয়ারি ফেব্রুয়ারি যখন কেস কমে গেছিল, তখন মানে অন্তত আমাদের দেশ, এগুলো আর বলার দরকার, আমরা সবাই দেখছি প্রতিদিন আমাদের রাজ্যে সামগ্রিকভাবে ভীষণ রকম খামতি। এখন তাও একটা সুবিধা আছে, এখন মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে সারফেস ট্রান্সমিশনের সম্ভাবনা, প্রবাবিলিটি খুবই কম। সুতরাং ওই মানে একদম সেই পাগলের মতো ডিপ ক্লিনিং করতে হবে ডিসইনফেক্টেন্ট দিয়ে, এটা এতটা দরকার নেই। সুতরাং এখন মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, এই দুটো হচ্ছে মেন। অবশ্যই রেগুলার হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড স্যানিটাইজেশনের দরকার আছে। একবার সবসময় একেবারে মানে আমি একটা পেনও কাউকে দিতে পারবো না, এই ব্যাপারটা, এই ভীতিটা আমাদের এখন একটু কমেছে। কিন্তু এই মাস্ক পরা নিয়ে চূড়ান্ত অনীহা, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে অবশ্যই গভর্নমেন্টের রোল আছে। সাধারণভাবে সামগ্রিকভাবে আমাদের জনস্বাস্থ্য বিষয়গুলো অনেকেরা শুধু এইটা বলে থেমে যায় যে মানুষ কিছু করছে না, কি হবে, ইনফেকশন ধরে, ওটা তো অত সহজ নয়। গভর্নমেন্টেরও রোল আছে। এর মধ্যে একটা রোল আমি তো মনে করি যে ফাইন ইম্পোজ করা মাস্ক না পরার জন্য, এটা কিন্তু করা যেতেই পারে। গভর্নমেন্ট যখন এপিডেমিক ডিজিজ অ্যাক্ট চালু করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু করেছে, তাহলে তার ভালো জিনিসগুলো তো নেওয়া উচিত। এয়ারপোর্টে ফাইন হচ্ছে কিছু কিছু জায়গায় মাস্ক না পরা, কিন্তু এয়ারপোর্টে তো একমাত্র জায়গা নয়। সুতরাং ফাইন ইম্পোজিশনের ব্যাপারটা এটা অবশ্যই তৈরি করতে হবে। তাতে আমরা জানি না, কিন্তু ডেফিনেটলি তাতে হয়তো কিছুটা ভালো ফল থাকতে পারে। সুতরাং এই সমস্ত মিলিয়ে, অর্থাৎ কমিউনিটি লেভেল এবং হেলথ ফেসিলিটি লেভেল সবকিছুতেই গভর্নমেন্টের একটা ভূমিকা আছে, কিন্তু গভর্নমেন্ট এখন অব্দি সেই ভূমিকা যতটা পালন করা উচিত সেটা করছে না। এই একটা থিওরিটিক্যাল একটা হাইপোথেসিস যেটা বলি, খুব ইন্টারেস্টিং, সেটা বলে পেলসম্যান এফেক্ট। সেটা হচ্ছে যে যখনই আমরা দেখলাম যে ভ্যাকসিন এসে গেছে, তখন আমি যদি নিজে ভ্যাকসিন নাও নিয়েছি, তাহলেও কিন্তু আমার মধ্যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি কাজ করে। তার থেকেও আমরা আস্তে আস্তে মানে তত বেশি আর যত্নবান হই না আর কি, অন্যান্য যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেগুলোকে অ্যাডপ্ট করার জন্য। তো এটা অনেকটা যখনই বলা হচ্ছে যে অটোমোবাইলে একটা নতুন ভার্সনের গাড়ি, সেখানে যখন ওই কি বলে অ্যাক্সিডেন্ট হলে যে শক অ্যাবজর্বার বা যেগুলো চলে আসে, যাতে করে তাতে দেখা যাচ্ছে ওইটা যখন ছিল না, তখন যত গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, যত লোকে মারা যেত, ডেথ রেট কমে গেছে, কিন্তু নাম্বার অফ অ্যাক্সিডেন্টস বেড়ে গেছে। মানে যত বেশি নতুন নতুন গাড়ি আসছে উইথ ওকে প্রিভেন্টিং ইনজুরি, প্রিভেন্টিং ডেথ, সেটা ডেফিনেটলি লোকে কম লোকে করছে। ভ্যাকসিনের বেলাতেও তাই, ভ্যাকসিন যেহেতু এসে গেছে, সুতরাং রিস্ক টেকিং বিহেভিয়ারটা, রিস্ক পারসেপশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটা একটু থিওরিটিক্যাল কথা, বাট ভাবলাম যে আলোচনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ডক্টর ঘোষ। আমরা অনেকগুলো এটা কিন্তু আমাদেরও মনে হচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে।
এই যে হ্যাঁ, আপনি একটা যেটা রোল বললেন প্লে করছে এই বাস্তব ঘটনা। আমরা সাইকোলজি। আলোচনা করবো। আমরা যেটা পেলাম যে অ্যাকচুয়ালি যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল গভর্নমেন্টের দিক থেকে সেইগুলো নেওয়া হয়নি, এবং আজকে সেরকম ইনফ্রাস্ট্রাকচার, সেই ম্যান পাওয়ারও কিন্তু নেই। একই ম্যান পাওয়ারকে 10টা জায়গায় কাজে লাগানো হচ্ছে, যার ফলে আজকে এই যে পরিস্থিতিটা তৈরি হওয়ার এটা কিন্তু হচ্ছে। এবং একটা এই করোনা প্যান্ডেমিকের মতো এত বড় একটা ভয়াবহ জিনিস, যেটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা কিন্তু করা যায় না। আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাব, ডক্টর দুর্গা প্রসাদ চক্রবর্তী, এমিনেন্ট নিউরোলজিস্ট, এবং উনি আমাদের সার্টিফিকেট ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট। আমি তার কাছে চলে যাব এই সমগ্র বিষয়গুলো যেগুলো আলোচনা হলো, তার এই যে সামাজিক প্রভাব, এর সমাজের উপরে এর যে প্রভাব পড়ছে, মূলত আমরা সেই বিষয়গুলোই তার কাছ থেকে জানতে চাইবো। যে এই যে করোনার প্রভাবে এতদিনে আমরা দেখতে পেলাম যে 1,70,000 মানুষ অলরেডি মারা গেছে, এবং আনপ্ল্যান্ড লকডাউনের ফলে যে 12 কোটি মানুষ কাজ হারিয়েছে, জিডিপি 23% কমে গেছে, এই যে এবং জিনিসপত্রের দাম আজকে আকাশ ছোঁয়া। তাহলে কি মনে হচ্ছে যে এই করোনা হচ্ছে একটা ইনভিনসিবল, এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, অটোমেটিক্যালি এরকম হয়ে চলবে, মানুষের ক্ষতি করবে, মানুষ মরবে, আজকে অর্থনৈতিক ক্ষতি হবে? এটাই কি ভবিতব্য? এটাই কি বিষয়, নাকি কোনো পরিকল্পনার অভাব? আজকে সরকারের দিক থেকে যা করা উচিত ছিল সেইগুলো হয়তো করা হয়নি, এটা তাই হয়তো আজকে সামাজিক জীবনে আজকে এত বড় একটা ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দেখলাম পাশাপাশি যে অনেক উদাহরণ উঠে আসছে, অনেকে বলছে যে পৃথিবীর অনেক বড় বড় তাবড় তাবড় দেশ, হয়তো আমেরিকা, ব্রিটেন, সেই সব দেশের উদাহরণ দিচ্ছে, সেসব দেশেও তো আজকে মরছে, সেসব দেশেও কত মানুষ মারা যাচ্ছে, বেড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, সে নাজেহাল অবস্থা, তারও অর্থনৈতিক গ্রোথ কিন্তু কমছে। আবার আবার পাশাপাশি যদি একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, আমাদের দেশে এই করোনা লকডাউনের 1 বছরের মধ্যে দেখা যাবে যে 7-8 জন প্রথম শ্রেণীর যে কর্পোরেটস যারা রয়েছে তাদের ধন সম্পদ প্রায় 30% বেড়ে গেছে। এই ঘটনাও কিন্তু ঘটেছে, আমরা দেখতে পেয়েছি। এই সামগ্রিক যে বিষয়গুলো, যে এটা আজকে একটা ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে এটাকে যেন একটা ইনএভিটেবল একটা পরিস্থিতি, এটাকে যেন কোনোভাবেই লঙ্ঘন করা যায় না, এরকম একটা ভবিতব্য একটা ব্যাপার এরকম একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে, অথচ এর ক্ষতি কিন্তু চলছে। এই যে সামগ্রিক একটা বিষয় আজকে আমাদের সমাজ জীবনে যে একটা ক্ষতি সৃষ্টি করেছে, এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমি বলবো ডাক্তার দুর্গা প্রসাদ চক্রবর্তী, সার্ভিস ডক্টর ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং একজন এমিনেন্ট নিউরোলজিস্ট। ডক্টর চক্রবর্তী। নমস্কার। শুভ নববর্ষ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমেই আমার শ্রদ্ধেয় স্যারদের, যদিও ডক্টর ধীমান গাঙ্গুলিকে পেলাম না, ওনার মূল্যবান বক্তব্যটা মিস করলাম। কোনো না কোনো সময় আমি দুজন স্যারেরই ছাত্র ছিলাম, আবার একই ওয়েবিনারে ভালো লাগছে। তো আমি আর বেশি সময় নেব না। করোনা গত 1 বছরে প্রায় 1,70,00,000 জীবন ছিনিয়ে নিয়েছে, অর্থনীতি ও সমাজ জীবনকে ধ্বংস করেছে। 15 থেকে 17 কোটি লোক কর্মচ্যুত বা বেতনহীন। উপরি পরিযায়ী শ্রমিকদের হাজার মাইল হেঁটে ঘরে ফেরা, স্টেশনের ওয়েটিং গ্রুপে পড়ে থাকা মৃত মায়ের কাপড় ধরে বাচ্চা টানছে, এই স্মৃতিগুলো আমাদের মন থেকে কোনোদিনই মুছে যাবে না। আমাদের মতে, এটা শুধু আমার মতে বলছি না, আমাদের মতে, সেটা মানে শেয়ার আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, এটা শুধু করোনা নয়, করোনিয়ন্ত্রণের নামে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অপরিকল্পিত কার্যক্রম এই ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী। আপনারা মনে করে দেখুন, করোনার প্রথম ঢেউ যখন এসে গেছে, ভারতবর্ষে অ্যাকচুয়ালি ছড়াতে সেই গত ফেব্রুয়ারি মার্চের কথা, তখন আমরা কি মেজার নিয়েছি? থালা বাজানো, তালা বাজানো, ছাদে উঠে ফানুস ওড়ানো, সেই ফানুস ইলেকট্রিক লাইনে আটকে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। এরকম মহান ছেলে মানুষগুলির পরে পরেই তারপর কয়েকদিন গেল, মাত্র 4 ঘন্টার নোটিশে চাপিয়ে দেওয়া হলো 3.5 মাস ব্যাপী লকডাউন, যা সারা পৃথিবীতেই সবচেয়ে মারাত্মক, সবচেয়ে কঠোর ছিল। আমরা কি দেখলাম? 15 থেকে 16 কোটি চাকরি কাজ চলে গেল,
24% জিডিপি কমে গেল। এসবের সঙ্গে সঙ্গে আজকে মৃত্যু হার কিন্তু কমলো না, কিচ্ছু কমেনি। ভারতবর্ষ তৃতীয় স্থানে উঠে গেল, এখন সেটা দ্বিতীয় স্থানে এসছে। এটা আমি প্রথম ওয়েভের ঠিক আগেকার কথা বলছি। আর ওই সময়ে ভারতের শাসক শ্রেণী কি করলো, 100 বছর 120 বছরের লড়াইয়ে খেটে খাওয়া লোক, খেটে খাওয়া মানুষের ন্যূনতম যে বেঁচে থাকার অধিকারগুলি, গণতান্ত্রিক অধিকারগুলি অর্জন করেছিল, সেগুলি তারা একটা একটা করে ছিনিয়ে নিল। মানুষ তখন বিহ্বল, করোনার থেকে বাঁচবো কি, এই আতঙ্ক, লকডাউন, ঘর থেকে বেরোতে পারছে না। করোনার এই অর্থনীতি প্লাস রাজনীতিটাকে না বুঝলে, শাসক শ্রেণী কি চোখে করোনাকে দেখেছে, তাদের ভাষাতেই বলি, ঈশ্বরের অভিশাপ না আশীর্বাদ, সেটাকে অনুধাবন করা যাবে না। আর সেটাকে অনুধাবন না করলে, জাস্ট শুধু ক্রিটিসাইজ করে গেলে ব্যাপারটা কিন্তু আমরা আদৌ কোনোদিন ধরতে পারবো না যে করোনা মোকাবিলায় রাষ্ট্রের আদৌ কোনো সদিচ্ছা ছিল কি ছিল না। এইবার বলতে পারেন যে ঠিক আছে, সেটা তো প্রথম ঢেউ, কোনো দেশই ঠিক বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে। এবার দ্বিতীয় ঢেউটা যখন আসছে, দ্বিতীয় ঢেউয়ের প্রেডিকশন তো আগের থেকেই ছিল না, খুব বারবার প্রেডিকশন দিয়েছে। এবার দ্বিতীয় ঢেউয়ের মুখে রাষ্ট্রের কাজকর্ম দেখে কি আদৌ মনে হচ্ছে আপনাদের কারোর যে করোনা বলে কিছু আছে? শুধু ধর্মীয় জমায়েত নয়, শুধু রাজনৈতিক জমায়েত নয়, সমস্ত ধরনের জমায়েতকে উৎসাহিত করা হচ্ছে। তাহলে করোনা ছড়াবে না কেন? আজকে এই যে এত দ্রুত, শান্তনু দেখিয়েছেন, এত দ্রুত, মানে 10 থেকে 15 দিনের মধ্যে এই যে স্টিপ রাইজ অফ কার্ভ, এটার দুটো কারণ থাকতে পারে। একটা কারণ থাকতে পারে যে স্ট্রেইনগুলো এখন ঘুরে বেড়াচ্ছে তাদের ইনফেক্টিভিটি, সংক্রমিত করার ক্ষমতা বেশি। কিন্তু আরেকটা কারণ নিঃসন্দেহে মানুষকে এইটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে করোনা টরোনা নিয়ে খুব বেশি কিছু ভেবো না, আমরাও ভাবতে পারছি না, তোমারও ভাবার দরকার নেই। তাহলে ব্যাপারটা ডক্টর চক্রবর্তীকে শুনতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি নেট কানেকশন বোধহয় একটু গোলমাল হয়েছে। ডক্টর চক্রবর্তী, আপনি কি শুনতে পাচ্ছেন? আসলে নর্থ বেঙ্গলে রয়েছেন তো, আচ্ছা, উনি বোধহয় লেফট করে আবার ঢোকার চেষ্টা করছেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝখানে ওই 1 মিনিট মতো শুনতে পাইনি। হ্যাঁ, আবার বলুন, কন্টিনিউ করুন প্লিজ। তার উল্টো, বাড়ি থেকে বেরোলে পুলিশের হাতে পড়তে হবে, খুব ভালো কথা, আমরা সেটা মেনে নিলাম। 3.5 মাস ধরে এটা চললো। যদিও আমরা অবশ্য লেম্যান, এত কিছু বুঝি না, কিন্তু দেখলাম করোনার কার্ড কিন্তু ওই 3 মাসে, শান্তনু যেটা দেখালো মেলা, ওই 3 মাসে কিন্তু করোনা নিয়ে দ্রুত গতিতে বাড়ল। আর এই দ্বিতীয় ঢেউয়ে আমাদের শেখানো হচ্ছে যে কারোর কিচ্ছু করার নেই, যেখানে খুশি যাও, মাস্ক টাস্ক কিচ্ছু পরো না। আর এক শ্রেণীর লোক কিন্তু এই নির্বোধ উল্লাসে গা ভাসিয়ে দিয়েছে এবং তারা রাষ্ট্রের মতোকেই ভাসাচ্ছে। সদিচ্ছা যদি থাকতো, কি কি করা যেত? প্রথম ঢেউটা যখন প্রথম শোনা গেল চীনের ইউহানে আউটব্রেক হয়েছে, তখনই, এটা তো আমাদের দেশে উৎপত্তি হয়নি, আর রেলে করে কেউ চীন বা আশেপাশের দেশগুলোর থেকে আসে না, এয়ারপোর্ট গুলোকে সার্ভিলেন্স করা যেত না, প্রত্যেকটা লোককে স্ক্রিন করা যেত না, 14 দিন কোয়ারেন্টাইন করা যেত না? আমি আমার ছাত্রদের কাছে শুনেছি, এমনি তার পরিবারের সঙ্গে তারা ভিয়েতনাম গেছে, তাইওয়ান গেছে, তারা বলছে স্যার আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা ভেবেছিলাম এয়ারপোর্টে নামার পরে অন্তত একটা স্ক্রিনিং হবে, হয়তো বলবে বাড়িতে থাকো বা পাশের কোয়ারেন্টাইন হাউসে থাকো, একটা প্রশ্ন কেউ করে। এটাকে আপনি কিভাবে করবেন, ব্যাখ্যা করবেন? করোনা তার মধ্যেই চলছে, এখানে গুজরাটে জমায়েত, ওখানে তবলিগ জমায়েত, সবকিছুই চলছে, সেগুলো তো সরকারের, মানে সরকারের প্যাট্রোনাইজেশনেই চলেছে, সেটা করা হলো না। তারপর যখন কিছুটা ছড়িয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ সার্ভিলেন্সের কোনো নামগন্ধই ছিল না। আর কি করা যেত এই 1 বছরের মধ্যে? পরিকাঠামো আরো মজবুত করা যেত না? প্রশিক্ষিত লোকবল বাড়ানো যেত না? তা বাড়ানো যায় না, কারণ রাষ্ট্র দায়বদ্ধ মানুষের কাছে নয়, এটা আমাদের বুঝতে হবে। মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, তার দায়বদ্ধতা হচ্ছে কর্পোরেট পুঁজির প্রতি।
পরিকাঠামো বা প্রশিক্ষিত লোকবল যদি বাড়াতে হয় তাতে স্বাস্থ্য খাতে বাজেট অনেক বাড়াতে হয়। যদি বাড়াতে হয় তাহলে কর্পোরেট পুঁজির লাভ অনেক কমে যাবে, কারণ সেটা তারা করতে পারে না, তারা দায়বদ্ধ। এই এক বছরে মিনিংফুল ইনক্রিজ ইন এক্সপেন্স ইন হেলথ সেক্টর বাড়ানো যেত না? কি বেড়েছে আমরা ইনক্রিজ ইন হেলথ বাজেট এই বছর দেখেছি, কতগুলি জঘন্য মিথ্যার বেসাতে, আদৌ কিচ্ছু বাড়েনি। অন্যান্য খাত থেকে জুড়ে গিয়ে দেখানো হয়েছে, তাও কোনো হিসাব মেলানো যাচ্ছে না। আজকে এটা বিস্তারিত আলোচনা করার জায়গা নেই, কিন্তু ভ্যাকসিন খাতে ছাড়া আর বিশেষ কোনো কিন্তু বাড়ানো হয়নি হেলথ বাজেট এত বড় প্যান্ডেমিকের পরে। তো এইখানে আমার উত্তর যেটা যেটা সজল করলেন, যে করোনা আদৌ ইনভিনসিবল নয়। এরকম অতিমারি প্যান্ডেমিক 100 বছর আগেও এসছে, মানব সভ্যতা তো তার সঙ্গে লড়াই করেছে, নিশ্চিহ্ন হয়ে যায়। আসল সমস্যাটা হচ্ছে রাষ্ট্রের, যারা রাষ্ট্র চালান সেই শ্রেণীটার দৃষ্টিভঙ্গিতে, তাদের সদিচ্ছার অভাব। এটাই আমার। অসংখ্য ধন্যবাদ ডক্টর দুর্গাপ্রসাদ চক্রবর্তী। আমাদের সময় অ্যাকচুয়ালি একদম শর্ট, হয়তো এই আলোচনা আমরা চালাতে চাইলে হয়তো আরো চালানো যায়। স্যার অ্যাকচুয়ালি আমাদের আবার অন্য প্রোগ্রাম রয়েছে একটু। আচ্ছা, বলতে চাইছেন তাহলে জাস্ট একদম সংক্ষেপে, জাস্ট 1 মিনিটের মধ্যে যদি জাস্ট একটা কথা বলবো, পাবলিক হেলথ ইমপ্যাক্ট নিয়ে কথা হচ্ছে, যে এই করোনার মোকাবিলায় যা কিছু করা হচ্ছে বা হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য যে সমস্ত রোগ তার প্রতি যে অ্যাটেনশন, তার ম্যানেজমেন্ট এবং তার প্রিভেনশন। যদি দেখা যায় যে ডিউরিং দি ফার্স্ট ওয়েভ যে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম যেভাবে 3 মাসের জন্য অলমোস্ট নন এক্সিস্টেন্ট হয়ে গেছিল, এখন এই ডিউরিং দি সেকেন্ড ওয়েভ সেটা কোনোভাবে এফেক্টেড হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখা দরকার। আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, সেটা কিভাবে এফেক্টেড হচ্ছে সেগুলোও দেখা দরকার। সেই ডেটা জেনারেশন করাও পাশাপাশি ভাবে দরকার, এরও অন্যরকম পাবলিক হেলথ ইমপ্যাক্ট আছে। থ্যাংক ইউ। একদম স্যার, একদম স্যার, ঠিক। ডক্টর ঘোষ, আপনি বোধহয় কিছু বলছিলেন, একদম সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, ডক্টর চক্রবর্তী যেটা বললেন, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ডক্টর চক্রবর্তী যেটা বললেন যে ব্যান অন ইন্টারন্যাশনাল ট্রাভেল, এটা প্রথম থেকে আমরা বলে আসছি, এটা ছিল ফার্স্ট স্টেপ গভর্নমেন্টের। মানে উদ্দেশ্য সেটা আমি বলছি না, কিন্তু যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ব্যান অন ইন্টারন্যাশনাল ট্রাভেল। কারণ এই কাজটাই কিন্তু ভিয়েতনাম করেছিল। ভিয়েতনাম তাদের ফার্স্ট কেস পাওয়া গেছিল 23 জানুয়ারি, ইন্ডিয়াতে 30 জানুয়ারি, মানে তারও 7 দিন আগে। 22 মার্চ থেকে যখন একটু কেস বাড়লো, ওরা পুরো ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্যান করে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তার ফল হচ্ছে এই 14 এপ্রিল অবধি ওদের টোটাল কেস 2717। 3 জানুয়ারি 2020 থেকে 14 এপ্রিল 2021 ওদের 2717 কেস, এবং ডেথ হচ্ছে 35টা, 35। ক্যান ইউ ইমাজিন? ডেফিনেটলি শুধু এটা নয়, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ট্রাভেল নয়, তার সঙ্গে ওরা যেটা করেছে অ্যাক্টিভ প্যাসিভ সার্ভেলেন্স, ট্র্যাকিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন সবকিছু করেছে, এবং তার সঙ্গে ওরা ভ্যাকসিনেশনও করছে। মার্চ মাস থেকে ভ্যাকসিনেশন চালু হয়েছে, কিন্তু ওরা এটা প্রমাণ করেছে যে সমস্ত মেজারগুলো একসাথে নিতে হবে, নইলে এটা আটকানো সম্ভব। এটাই আমার বক্তব্য। একদম, হ্যাঁ একদম ঠিক। তার মানে আমি একটা কথা বলে সজল শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। এই যে তাইওয়ান বা ভিয়েতনামের কথাটা এলো, খুব ছোট ছোট মানে অর্থনৈতিক যে চালু মানদণ্ডগুলো আছে, আমরা যে বলি বিশাল শক্তিশালী পাওয়ারফুল দেশ অর্থনৈতিকগতভাবে, কি সেগুলো জিডিপি, মাথা পিছু আয়, এইসবের হারে অনেক পিছিয়ে থাকা কতগুলি দেশ আমাদেরই মতো, কিউবা, ভিয়েতনাম, এমনকি ভেনিজুয়েলা, যাদের অর্থনীতিটাকে সাম্রাজ্যবাদীরা ধ্বংস করে দিয়েছে, তাইওয়ান, কোরিয়া, আমি দুটো কোরিয়ার কথাই বলছি, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা অনেক ভালোভাবে এই প্যান্ডেমিক সামলালো। কি করে? এর উত্তরটা হচ্ছে রাজনীতিতে ফিরে যেতে হবে। রাজনীতি, যে দেশগুলি, যে রাষ্ট্রগুলি স্বাস্থ্যকে শুধুমাত্র মুনাফা উৎপাদনের উৎস হিসাবে দেখে না, জনস্বাস্থ্যকে রাষ্ট্রের প্রধান এবং প্রাথমিক দায়িত্ব হিসাবে দেখে, তারাই করোনা নিয়ন্ত্রণে অনেক বেশি সফল। এটাই আমার একদম ঠিক, একদমই ঠিক। আমরা সমস্ত বক্তার কাছ থেকে অত্যন্ত মূল্যবান সাজেশন এবং কনক্লুশন আমরা পেলাম। এটা বাস্তব ঘটনা যে করোনার আজকে যে এই যে অতিমারী পরিস্থিতি, যেভাবে ধ্বংসাত্মক ভূমিকা এখানে দেখতে পাচ্ছি, সেটা আবার এটাকে যে কন্ট্রোল করা যায় একটা জায়গায়, সেরকম উদাহরণও আমাদের পৃথিবীতে রয়েছে। কিউবা, ভিয়েতনামের মতো দেশ, যারা স্বাস্থ্যকে মানুষের সম্পদ, মানুষের অধিকার হিসাবে যারা গণ্য করে, যারা মানুষকে যারা সম্পদ বলে মনে করে, সেরকম দেশ
জিনিসগুলো তারা কিন্তু কন্ট্রোল করতে পেরেছে। অর্থাৎ সেরকম জনস্বাস্থ্য বিজ্ঞান এস্টাবলিশড, আজকে জনস্বাস্থ্য বিজ্ঞান কিন্তু প্রতিষ্ঠিত, সেরকম বিজ্ঞান রয়েছে, সেটাকে প্রয়োগ করতে হয়, সেই পরিকাঠামো থাকতে হয়, সেই সদিচ্ছা থাকতে হয়, মানুষের প্রতি সেই দায়বদ্ধতা থাকতে হয়, সেটা থাকলেই কিন্তু পাশাপাশি এটা করা যায়। এরকম নয় যে আজকে একটা ধোঁয়ায় আমি বাজারে ছেড়ে দিলাম যে এই করোনা অতিমারি, কিছু করা যায় না, এর তালি বাজাও থালা বাজাও আজকে আলো নেবাও, এগুলো করলেই গোমূত্র খাও, এগুলো করলেই তো আর ঠিক হয়ে যাবে, এই যে এরকম ব্যাপারটা নয়। এটা পাশাপাশি দুটো উদাহরণই পৃথিবীতে রয়েছে। আমরা কোনটা নেব, কোনটা বেছে নেব, কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাইবো, আজকে এই প্যান্ডেমিক প্রতিরোধে আজকে যে জনস্বাস্থ্য বিজ্ঞানের নিরিখে যে অ্যাকশন গুলো নেওয়ার কথা, অ্যাক্টিভ সার্ভিলেন্স, প্যাসিভ সার্ভিলেন্স এবং কন্ট্যাক্ট ট্রেসিং এবং টেস্টিং বাড়ানো এবং আইসোলেশন করা, এই যে জিনিসগুলো, যে তার পরিকাঠামো তৈরি করার যে জায়গাটা সরকারের যে দায়বদ্ধতা ছিল, সেই দায়িত্ব আজকে সরকার যাতে নেয়, সেটার দাবিও আজকে কিন্তু আমাদের জনগণের মানুষের পক্ষ থেকে তুলতে হবে, ডাক্তার সংগঠনের পক্ষ থেকে তুলতে হবে, সেটা আমরা তুলছি। এবং পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন রাখবো, এই যে সচেতন হওয়ার কথা ডাক্তারবাবুরা বলছেন বারবার করে, যে মাস্ক পরুন, সঠিকভাবে মাস্ক পরুন, সেফ ডিস্টেন্স অর্থাৎ 6 ফিট দূরত্ব বজায় রাখুন, হ্যান্ড স্যানিটাইজ করুন, এবং যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করতে পারে এই প্যান্ডেমিকের ক্ষেত্রে, ট্রান্সমিশন চেনটাকে ব্রেক করার ক্ষেত্রে এবং আজকে এই প্যান্ডেমিককে কন্ট্রোল করার ক্ষেত্রে, অন্তত খানিকটা অর্থে মিটিগেট করার ক্ষেত্রে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেদিকে আপনারা সচেতন হন। সেই আবেদন আমরা রাখছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে। আমি আমাদের মধ্যে যারা বিশিষ্ট বক্তারা ছিলেন, প্রফেসর শান্তনু ত্রিপাঠী, ডক্টর শান্তনু ঘোষ, এবং আমাদের যিনি নেট কানেকশনের জন্য তার হয়তো ভ্যালুয়েবল বক্তব্য আমরা শুনতে পেতাম, প্রফেসর ধীমান গাঙ্গুলি, আমাদের আশা রইল পরবর্তীতে তার বক্তব্য আমরা আবার শুনবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর দুর্গাপ্রসাদ চক্রবর্তী, আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বক্তব্য শুনলেন, আমাদেরকে উৎসাহিত করলেন, বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্ট এখানে করেছেন, প্রত্যেককে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আলোচনা চলবে, আমাদের অন্যান্য প্রোগ্রামও চলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ইলেকশন কমিশন সবাইকে আমরা অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি, আবারও আমাদের এই প্রোগ্রামগুলো চলবে এবং আমাদের আন্দোলনগুলো চলবে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।